শুরু করি। কি সমস্যা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার আগামীকাল থেকে ইনকোর্স পরীক্ষা শুরু, তাই স্যার আর ক্লাসটা কন্টিনিউ করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা স্যার। ওকে। আচ্ছা। আচ্ছা, তো আমাদের অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের অ্যাম্পলিফিকেশনগুলো দেওয়া হয়েছে, আশা করি তোমরা পেয়েছো। ধারাবাহিকভাবে পড়তে থাকো। এরপর হচ্ছে আমাদের পড়া চলছিল হিস্ট্রিক্যাল, রিড দ্য হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ রোমান্টিক এজ বোথ ফ্রম উইলিয়াম, আচ্ছা উইলিয়াম মানে ভুল হয়েছে, উইলিয়াম জেলং অ্যান্ড কল্যাণনাথ দত্ত। আচ্ছা, উইলিয়াম জেলংয়ের তো আমরা রিডিং পড়েছিলাম নিজেরাই। এখন কল্যাণনাথ দত্তের যে অংশটুকু দেওয়া ছিল তাতে তার মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে একটু আমাকে জানাতে পারো। হ্যাঁ, রোমান্টিক এজ পেজ নাম্বার হচ্ছে কত? 321। ফ্রেঞ্চ রেভলিউশন সহ কিছু স্যার। সেখানে কথা বলা আছে। নেপোলিয়ান বোনাপার্টির প্রভাব ছিল কতটুকু, ফ্রেঞ্চ রেভলিউশন কত সালে শুরু হয়েছিল, বাস্তিল দুর্গ কখন পতন হলো ইত্যাদি ইত্যাদি সম্পর্কে কিছু ইনফরমেশন আছে। তো এখানে কি কারো কোনো সেন্টেন্স, কোনো ইনফরমেশন কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকলে একটু বলতে পারো, কারণ এখানে ব্রিফ কোশ্চেনের অনেকগুলো কিন্তু। মোটামুটি এগুলো পড়লে বোঝা যায় স্যার। হ্যাঁ, কারণ পড়লে বুঝতে পারছি, বাট আচ্ছা ভেরি মব গুড। রুলটা আমি বুঝতে পারিনি স্যার। মব রুলটা কি? মব রুল মানে হচ্ছে, রুল স্যার মানে আমার শাসন, ওই মাধ্যমিক জনগণের শাসন। মব মানে কি জানো তো? মব, মব বলতে আসলে কি বোঝায়? মব কি জিনিস, মব কখন বলা হয়? দেখো মবের মিনিংটা কি। দেখো, মব বলতে বোঝায় আ লার্জ ক্রাউড অফ পিপল, মানে অসংখ্য জনগণ একসাথে। কিন্তু আমরা তো ক্রাউডও বলতে পারতাম, কিন্তু ব্যাপারটা হলো মব বলতে একটু নেগেটিভ সেন্সে বোঝায়। নেগেটিভ সেন্সটা কেমন? স্পেশালি ওয়ান দ্যাট ইজ ডিসঅর্ডারলি অ্যান্ড ইন্টেন্ট অন কজিং ট্রাবল অ্যান্ড ভায়োলেন্স, যাদের উদ্দেশ্যই থাকে সমস্যা সৃষ্টি করা। কথা বুঝতে পারছো? তাহলে ক্রাউড রাউন্ড অর ইন টু আ প্লেস ইন অ্যান আনরুলি ওয়ে, তাহলে ভার্ব হিসাবে বললে একসাথে জড়ো হওয়া অর্থে। আর যখন নাউন বলছে তাহলে মব রুল মানে কি? সেই সকল মানুষের একসাথে মিলে শাসন করা যারা আসলে হিংসাত্মক। আচ্ছা, একটা জিনিস বললে হচ্ছে, দেখো রেইন অফ টেরর, রেইন অফ টেরর ইন ফ্রান্স। দেখো এইটা মেনলি কি এবং কখন শুরু হয়েছিল। দেখো এই যে বাস্তিল দুর্গ পতন, দেখো বলছে দ্য রেইন অফ টেরর ওয়াজ আ পিরিয়ড অফ দ্য ফ্রান্স রেভলিউশন হোয়েন ফলোয়িং দ্য ক্রিয়েশন অফ দ্য ফার্স্ট রিপাবলিক a series of massacre and numerous public execution took place in response to revolutionary fervor, anti-clerical sentiment and acquisition of treason by the Committee of Public Safety. এই যে দেখো এখানে এটাকে কি বলা হয় বলো তো? গিলোটিন। ঠিক আছে তো? এইখানে গিলোটিন দেখছো কখনো? গিলোটিন, হোয়াট ইজ গিলোটিন? এটা প্রশ্ন এসেছে অনেক সময়। আচ্ছা, গিলোটিন দেখো বলেছে আ মেশিন ফর বিহেডিং বাই মিনস অফ আ হেভি ব্লেড দ্যাট স্লাইডস ডাউন ইন আ ভার্টিক্যাল গ্লাইড, মানে গাইডস। হ্যাঁ, মানে এখানে তোমার মাথা দেওয়া থাকবে, এই জায়গায় মাথা দেখতে পাচ্ছ গিলোটিনের ছবিটা দেখা যায়। স্যার শিরচ্ছেদের জন্য? হ্যাঁ, এই যে এখানে, তখন এই যেখানে শুয়ে হাত পা বেঁধে শুয়ে দেওয়া হবে, আর এইখানে একটা ব্লেড থাকবে, ব্লেডটা ছেড়ে দেওয়া হবে। এই যে দেখো, গলা কাটা দেয়। এই যে গলা কাটা দেওয়া। হ্যাঁ, এই যে দেখো মাথা স্যার দিয়ে। ওই যে বলি দেয় স্যার, বলি বলি আলাদা জিনিস, বলি ব্যাপারটা আলাদা। এখানে হচ্ছে অপরাধ আগেকার করলে সময় শাস্তি ওই দেওয়া। যে হ্যাঁ, রাজপ্রাসাদে এই ধরনের শাস্তিগুলো দেওয়া শাস্তি হতো দেওয়া না। হতো। বলি বলতে তো বোঝাই হচ্ছে তোমার ধর্মীয় স্যার উদ্দেশ্যে। শিরোচ্ছেদ করা আর কি। হ্যাঁ, শিরচ্ছেদ করা আলাদা জিনিস, কিন্তু গিলোটিনটা হলো একটা মেশিন, সেটা বোঝো। আমি গিলোটিনের কথা বলছি। মৃত্যুদণ্ড। হ্যাঁ, গিলোটিন মানে মৃত্যুদণ্ড নয়, মৃত্যুদণ্ড দেওয়ার জন্য, শিরচ্ছেদ করার জন্য যে মেশিন, সেটাকে বলা হচ্ছে গিলোটিন। ঠিক আছে? এখন শিরচ্ছেদ তো অনেকভাবে করা হয়, যেমন সৌদি আরবে কেমনভাবে শিরচ্ছেদ করে বলো তো? দেখছো? অনেক সময় পাবলিক প্লেসে নিয়ে গিয়ে
একদম তরবারি দিয়ে কেটে দেয় মাথা। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি গিলোটিন কী জিনিস। গিলোটিন কি শিরোচ্ছেদ করা নাকি একটা মেশিন শিরোচ্ছেদ করার জন্য, কোনটা? স্যার মেশিন হ্যাঁ, শিরশ্ছেদ করার জন্য এই আর যে এই কি। মেশিনটা আমি দেখতে বলছি সেটা, যে ওই রেইন অফ টেররের সময় অসংখ্য মানুষকে এইভাবে কি করা হয়েছিল, যারা জনগণের কাছে, যে মব রুল, যারা মব ছিল, তাই তো, যারা মোটামুটি জনগণ ছিল, যারা ক্ষমতা হাতে পেয়েছিল, তারা করেছিল কি, বিশেষ করে রাজা, সেই সময়ের যে রাজা ছিল, সম্রাট ছিল, হ্যাঁ, নাম কি বলো তো তার, জানা আছে? ষোড়শ লুইস দ্য 16th, তাকে সহ তার ওয়াইফকে তারা শিরচ্ছেদ করে এই সময়ে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার আরও যারা ক্লার্ক ছিল, যাজক ছিল, যাজক সমাজে কিন্তু রাজার সাথে মিলে কিন্তু জনগণকে খুব অত্যাচার করতো এক সময়। তা সেই জন্য তারা কি করেছিল, এই সময় অসংখ্য মানুষকে হত্যা করেছিল এই বিশেষ করে মব রুলের সময়, বুঝতে পারছো? তাহলে মব রুল মানে কি, রাজার শাসন নাকি উচ্ছৃঙ্খল জনগণের শাসন, কোনটা? উচ্ছৃঙ্খল জনগণের শাসন স্যার। কি কথা বুঝতে পারছো এবার? জি স্যার। হ্যাঁ, আর কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। এই সময়ে এই যে ফ্রেঞ্চ রেভলিউশনের জন্য কোন দার্শনিকরা সবচেয়ে বড় প্রভাব ফেলে বলো তো, নাম বলো দেখি, দু একটা দার্শনিক, কাদের দর্শন তত্ত্ব বা তাদের কাদের লেখালেখি সাহায্য করেছিল? রোস রুশো, রুসো নাকি? রুশো, হ্যাঁ, রুশো, ভলতেয়ার, এগুলো, হ্যাঁ, বাদামগুলো খেয়াল রেখো, কারণ এই মডার্ন মানে কি বলবো, আমাদের রোমান্টিক যে এইজ, এর সাথে কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনের একটা বড় ধরনের প্রভাব আছে, এই জন্য আমরা একটু খেয়াল করবো। আর আর কোনো শব্দ বা কোনো কিছু বলো তো? এই তো, তো ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আশা করি তোমরা এটা বুঝেছো। এখন আমরা সাহিত্যের ভিতরে ঢুকে যাবো আর কি। হ্যাঁ, গিলোটিন, আচ্ছা, এখানে অপেক্ষায় আছে অনেকে ওয়েটিং রুমে। স্যার উইলিয়াম জে লং এরটা পড়ে বুঝতে একটু প্রবলেম হয়, আপনি বোঝাই দিচ্ছেন, তারপরে মনে হয় যে আরো কয়েকবার একটু পড়া লাগবে, না, সেটা তো তোমাদের পড়তে হবে, মানে আমার ভালোভাবে ওইটা আমাদের এক আত্মস্থ পড়াতে করতে। যদি সব তোমাদের হয়ে যায় তাহলে তো হবে না। আমি তো পড়াই দিচ্ছি, তোমরা সেগুলো বারবার পড়বা, তাই না? এটা তো তোমাদের পড়তেই হবে। আমার পড়াতে যদি সব হয়ে যেত তাহলে তো হবে না, এটা খেয়াল করতে হবে। আচ্ছা, এটা আমরা কতদূর গিয়েছিলাম? আচ্ছা, আমরা লিটারেরি হিস্ট্রির মধ্যে আসবো, তাই না? কোথায় শেষ করলাম আবার, কি হাই হাই, তো হিস্ট্রিক্যাল সামারি, এই যে লিটারেরি, বারবার এটা বাদ দিয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে লিটারেরি ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য এজ, এই এজের বিশেষ সাহিত্যিক যে বৈশিষ্ট্য সেগুলো আমরা এখন একটু দেখব। সাহিত্যের ক্ষেত্রে কি কি প্রভাব ছিল। ইট ইজ ইন্টেন্সলি ইন্টারেস্টিং টু নোট হাউ লিটারেচার অ্যাট ফার্স্ট রিফ্লেক্টেড দ্য পলিটিক্যাল টার্মোয়েল অফ দ্য এজ। হ্যাঁ, যে পলিটিক্যাল টার্মোয়েল, তাহলে সাহিত্য কিভাবে রিফ্লেক্ট করছে যে তৎকালীন সময়ে যে রাজনৈতিক কোন এজটা ছিল বলো তো, যে একটু শান্তিপূর্ণ ছিল, কোন এজটা? এতদিন আমরা যে এজগুলো পড়ে আসলাম তার ভিতরে সব এজের ভিতরে কোনো না কোনো একটা ঝামেলা আছে, ধর্মীয় না হয় রাজনৈতিক, কোনো না কোনো একটা ঝামেলা আছে। কিন্তু কিছুটা শান্ত পরিবেশে ছিল কোনটা বলো তো? স্যার এলিজাবেথান। হ্যাঁ, এলিজাবেথান এইজ কিছুটা শান্ত পরিবেশে ছিল প্রথম দিকে, যদিও সেই এগুলো ছিল, কিন্তু কুইন এলিজাবেথ সেগুলো মোটামুটি দমিয়ে রাখতে সফল হয়েছিল। কিন্তু তারপর থেকে জ্যাকোবিয়ান, ক্যারোলাইন এইজ, কমনওয়েলথ পিরিয়ড, তাই না, রিফরমেশন পিরিয়ড, তারপর নিও ক্লাসিক্যাল এইজ, এই সবগুলোতে দেখা যাচ্ছে সামাজিক কোনো না কোনো একটা সংঘাত, দ্বন্দ্ব লেগেই আছে। তাই বলছে যে রোমান্টিক এইজেও যে এক ধরনের মানে কি বলবো, পলিটিক্যাল যে একটা আফেভেল বা টার্ময়েল যেটা ছিল, সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন রাইটিংয়ের মাধ্যমে। বলছে বলছে অ্যান্ড দেন হোয়েন দ্য টার্ময়েল ওয়াজ ওভার অ্যান্ড ইংল্যান্ড বিগেন হার মাইটি ওয়ার্ক অফ রিফর্ম,
তারপরে টার্মোয়েল শেষ হয়ে গেল, কীভাবে ইংল্যান্ড তার রিফর্ম শুরু করলো নতুন করে, হাউ লিটারেচার সাডেনলি ডেভেলপড আর নিউ ক্রিয়েটিভ স্পিরিট, সাহিত্য কীভাবে নতুন একটা স্পিরিট নিয়ে আসলো, হুইচ শোজ itself in poetry of Wordsworth, Coleridge, Byron, Shelley, Keats, and in the prose of Scott, Jane Austen, Lamb, and Dick Quincy, a wonderful group of writers whose patriotic enthusiasm suggests the Elizabethan age days. ওই যে দেখো যে তারা যেহেতু নতুন করে মোটামুটি দেশে একটু শান্তি আনার চেষ্টা করেছিল, সেই জন্য মনে করিয়ে দিচ্ছে। তাই বলছে দেখো তাদের যে প্যাট্রিয়টিক ফিলিং বা এনথুজিয়াজম এই রাইটারদের, সেটা আমাদের মনে করিয়ে দেয় কার কথা? ওই এলিজাবেথান এজের কথা। সেই সময় শেক্সপিয়ার ছিল, স্পেন্সার ছিল, মার্লো ছিল, তারা যেমন লিখেছিল ঠিক এইভাবে এই রোমান্টিক এজের কিছু রাইটারের গোষ্ঠী আমরা পাই। তার ভিতরে কিছু গোষ্ঠী আছে যারা শুধু পোয়েট্রি লিখেছিল বা পোয়েমকে বিশেষ গুরুত্ব দিয়েছিল, আর কিছু ছিল হচ্ছে যারা প্রোজ লেখালেখির উপর বিশেষ গুরুত্ব দিয়েছিল। তাই বলছে দেখো এখানে রাইটার পাচ্ছি কি আমরা, কিছু প্রোজ রাইটার, সেটা হচ্ছে স্কট, জেন অস্টিন, ল্যাম, ডিকুয়েন্সি। দেখো জেন অস্টিন, ল্যাম এগুলো নোভেল লিখেছিল, ল্যাম হচ্ছে বিশেষ করে প্রোজ যেটা হচ্ছে এসে লিখেছিলেন বিশেষ। অ্যান্ড হুজ জিনিয়াস হ্যাজ কজ দেয়ার এজ টু বি নন অ্যাজ দ্য সেকেন্ড ক্রিয়েটিভ পিরিয়ড অফ অল লিটারেচার। আর তাদের এই জিনিয়াসের কারণে এটাকে আমরা সেকেন্ড ক্রিয়েটিভ পিরিয়ড বলছি। Thus, in the early days, when old institutions seemed crumbling with the Bastille, যেখানে বাস্তিল দুর্গ পতনের মাধ্যমে, তাই তো ওল্ড ইনস্টিটিউশনগুলো ধ্বংস করা হয়েছিল, সেখানে আবার কি বলা হচ্ছে, কোলরিজ অ্যান্ড সাদে ফর্ম দেয়ার ইয়ুথফুল স্কিম অফ প্যান্টিসোক্রেসি অন দ্য ব্যাঙ্কস অফ সিকুয়েন হানা। দেখো অ্যান আইডিয়াল কমনওয়েলথ, মানে এটা হচ্ছে এক ধরনের কমনওয়েলথ সিস্টেম, মানে জনগণের ক্রেসি। দেখো প্যান্টিসোক্রেসি, ক্রেসি মানে তো আমরা জানি যে তত্ত্ব, তাই তো, ডেমোক্রেসি, অটোক্রেসি, এরকম হচ্ছে প্যান্টিসোক্রেসি। প্যান্টিসোক্রেসি কি দেখো, এটা দিয়ে কি বোঝায়? সরি, স্যার ক্লাসটা কি রেকর্ড করতেছেন? হ্যাঁ রেকর্ড হচ্ছে। দেখো প্যান্টিসোক্রেসি কি জিনিস, আমরা কি ইউটোপিয়ার কথা কি মনে আছে সবার? ইউটোপিয়া আদর্শ সমাজের কথা কি মনে আছে? ইউটোপিয়া বলে একটা শব্দ কি আমরা শুনেছিলাম আদৌ, না শুনি নাই? হ্যাঁ স্যার শুনছি স্যার। জি স্যার শুনছি। ওখানকার আদর্শ কি ছিল? যে আদর্শ একটা সমাজ যেখানে মানুষ সবাই, তাই তো, কোনো রকম করাপশন, দুর্নীতিহীনভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। এখানে যেমন একটা আদর্শ, এই যে ইউটোপিয়া মানে আদর্শ একটা সমাজের চিত্র দেখাচ্ছে, যে সব কিছু মানে কি বলবে, একটা আলাদা সমাজ গঠন করবে। তো এখানে প্যান্টিসোক্রেসি ঠিক ওইরকম একটা বিষয়। সেখানে কি বলা হচ্ছে, ওয়াজ অ্যান ইউটোপিয়ান স্কিম ডিভাইসড ইন 1794। দেখো 1794, এটা কে করেছিল? দেখো বাই অ্যামং আদার্স দ্য পয়েটস স্যামুয়েল টেইলর কোলরিজ এবং রবার্ট সাদে। এরা দুইজন মিলে এই প্যান্টিসোক্রেসি নামে একটা সরকারের একটা তত্ত্ব আবিষ্কার করেছিল। ফর অ্যান ইগালিটেরিয়ান কমিউনিটি। ইগালিটেরিয়ান শব্দটা দিয়ে কি বোঝায়? দেখো যেখানে কি থাকবে, ইগালিটেরিয়ান মানে হচ্ছে স্কুল অফ থট উইদিন পলিটিক্যাল ফিলোসফি দ্যাট বিল্ডস অন দ্য কনসেপ্ট অফ সোশ্যাল ইকুয়ালিটি অ্যান্ড প্রায়োরিটাইজিং ইট ফর পিপল। মানে সোশ্যাল ইকুয়ালিটি বা সামাজিক সাম্য বা হচ্ছে তোমার জনগণের শাসন, এইটাকে বোঝাতে আমরা ইগালিটেরিয়ান বলছি। আর ইগালিটেরিয়ান কমিউনিটির উপর ভিত্তি করে একটা সরকার গঠন করার সিস্টেম বলা হচ্ছে প্যান্টিসোক্রেসি। তাহলে এইখানে তাহলে প্যান্টিসোক্রেসি তত্ত্বটা কে কে আবিষ্কার করলো, কার কার কথায় মিলে কে কে করেছে এই কথাটা বলো, কাকে কাকে পাইলাম? স্যার কোরিয়াস এন্ড সাউথি সাদে, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে কি স্যামুয়েল টেইলর কোলরিজ অ্যান্ড রবার্ট সাদি। এই দুইজন একটু খেয়াল করো, প্যান্টিসোক্রেসি। তাই বলছে যে কি, ইন হুইচ দ্য প্রিন্সিপালস অফ মুরস ইউটোপিয়া শুড বি পুট ইন প্র্যাকটিস। যেখানে ওই যে মুর, তাই না, রবার্ট মুর যে ইউটোপিয়াতে তার যে আইডিয়াগুলো দিয়েছিল সেগুলো এখানেও প্র্যাকটিস করা হবে, বা এগুলোকে মানে এই শাসনের ক্ষেত্রে প্রয়োগ করা হবে, সেই ধারণা নিয়েই মেনলি এখানে একটা আদর্শ সমাজের আলোচনা করেছিলেন। ইভেন ওয়ার্ডসওয়ার্থ ফায়ার্ড উইথ পলিটিক্যাল এনথুজিয়াজম কুড রাইট। মানে
সেই সময়ে যে মোটামুটি সামাজিকভাবে কিছুটা হলেও যে একটা শান্ত পরিবেশ বিরাজ করেছিল, এবং সেগুলো যে আমাদের লেখালেখির মাধ্যমে আমাদের কবি সাহিত্যিকরা বুঝিয়ে গেছেন, সেটার জন্যই বলছে যে তাদের এই ধারণাকে আমরা ওয়ার্ডসওয়ার্থ কেন, শুধু এসটি কোল্ডিস কেন, অধিকাংশ রাইটিংয়ের মধ্যে পাই, যেমনটা আমরা পাই এলিজাবেথান এইজের ড্রামাটিস্টদের মধ্যে, সনেটিয়ারদের মধ্যে বা পয়েটদের মধ্যে। আচ্ছা, এবার বলা হচ্ছে কি, দ্য ইসেন্স অফ রোমান্টিসিজম ওয়াজ, তাহলে রোমান্টিসিজমের যে মূল যে কথাটা, মূল যে তত্ত্বটা, সেটা কি, ইট মাস্ট রিমেম্বার দ্যাট লিটারেচার মাস্ট রিফ্লেক্ট অল দ্যাট ইজ স্পন্টেনাস অ্যান্ড আনঅ্যাফেক্টেড ইন নেচার অ্যান্ড ইন ম্যান। তার মানে রোমান্টিসিজমের যে কথা, এই কথার মূল তত্ত্বটাই হলো যে সাহিত্যের ভিতরে তা কিছুই প্রতিফলন করতে হবে যেগুলো হবে কেমন, যেগুলো হবে স্পন্টেনাস এবং আনঅ্যাফেক্টেড ইন নেচার। আনঅ্যাফেক্টেড মানে কি, যেগুলো হবে মানে কি বলবো, দুর্বোধ্য নয় বা দুর্নীতিপূর্ণ নয়, বা যেগুলো মানুষের কাছে ক্ষতিকর মনে হবে না, এরকম, সেটা মানুষের মধ্যে হতে পারে অথবা প্রকৃতির মধ্যে হতে পারে। অ্যান্ড বি ফ্রি টু ফলো ইটস ওন ফ্যান্সি ইন ইটস ওন ওয়ে, এবং সবাই তার নিজস্ব আবেগ, নিজের চিন্তাভাবনাগুলোকে অনুসরণ করার মতো মুক্ত হবে সবাই, কেউ কারো অধীনে বা শাসনে থাকবে না। উই হ্যাভ অলরেডি নোটেড দিস ক্যারেক্টারিস্টিক ইন দ্য ওয়ার্ক অফ এলিজাবেথান ড্রামাটিস্ট, যেটা আমরা এলিজাবেথান ড্রামাটিস্টদের মধ্যে দেখেছিলাম, হু ফলোড দেয়ার ওন জিনিয়াস ইন অপোজিশন টু অল দ্য লজ অফ দ্য ক্রিটিক্স। তাহলে ক্রিটিক্সদের যত রকমের আইন কানুন, এগুলোর বিরোধিতা করেও এলিজাবেথান ড্রামাটিস্টরা যেমন তাদের ড্রামা লিখে গেছে, তাদের জিনিয়াসকে তারা ওপেন করে দিয়েছে, ঠিক সেভাবেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে রোমান্টিক এইজেও রোমান্টিক রাইটাররা কিন্তু তাদের বুদ্ধিবৃত্তিক যে মানে কী বলবো ক্ষমতা, সেটাকে পূর্ণাঙ্গভাবে ইউজ করার চেষ্টা করেছে। আর এর জন্য আমরা কী পাচ্ছি দেখো, ইন কোলরিজ উই সি দিস ইন্ডিপেন্ডেন্স এক্সপ্রেসড ইন কুবলা খান। আমরা কুবলা খানে পেয়েছি না? কুবলা খানে কি 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 হয়েছিল বলো তো? কুবলা খান কে ছিল? হ্যাঁ, কুবলা খান কে বলো? চেঙ্গিস খানের গ্র্যান্ডসন। গ্র্যান্ডসন। হ্যাঁ, তার শহরের নাম কি ছিল, যে শহর সে জানাদু, জানাডু, তাই জানাদুয়ের। তো? হ্যাঁ, সে একটা, দেখো, নিজের স্বপ্নকে পূরণ করার জন্য, তাই না, যে নিজের একটা ড্রিম আছে, একটা ড্রিম প্যালেস হবে, সেই প্যালেস কেমন হবে সেটা সে বলেছে। এটা জাস্ট একটা কল্পনায় সম্ভব। একইভাবে দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, টু ড্রিম পিকচার, দেখো, টু ড্রিম পিকচার্স, ওয়ান অফ দ্য পপুলাস অরিয়েন্ট, দ্য আদার অফ দ্য লনলি সি। একটা হচ্ছে যেখানে জনগণ থাকবে এবং একটা সুন্দর প্রাসাদ হবে, আর একটা হচ্ছে কি লনলি সি। এই দুইটা জায়গাতে মানুষের অবস্থান কিন্তু দেখানো হয়েছে। একইভাবে ইন ওয়ার্ডসওয়ার্থ দিস লিটারেরি ইন্ডিপেন্ডেন্স লেড হিম ইনওয়ার্ড টু দ্য হার্ট অফ কমন থিংস। আর এই সাহিত্যিক যে একটা ফ্রিডম, এত লিটারেরি যে ফ্রিডম, সেইটা ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে গেছে একদম মানুষের হৃদয়ের মধ্যে। একদম ছোটোখাটো বিষয়গুলোকে, এমনকি পিঁপড়া থেকে শুরু করে একদম মানে কি প্রকৃতির একদম নিম্নতম উপাদানটাও ওয়ার্ডসওয়ার্থের কি নলেজে এসেছে, এবং তিনি সেটাকে গুরুত্ব দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন, তাই না? তাই বলছে দেখো, ফলোয়িং হিজ ওন ইনস্টিংক্ট অ্যাজ শেক্সপিয়ার ডাজ, শেক্সপিয়ার যেভাবে বলেছে, হি টু ফাইন্ড স্টাং ইন ট্রিজ, তিনি যেন গাছের মধ্যে মানে কি বলবো মানুষের কথা বলার ক্ষমতা যেন খুঁজে পেয়েছেন। বুকস ইন দ্য রানিং ব্রুকস, আর তিনি যেন চলমান ঝর্ণার মধ্যে বইয়ের যেমন জ্ঞান থাকে ওইরকম জ্ঞান যেন তিনি পেয়েছেন। সারমন ইন স্টোনস, তিনি স্টোনের মধ্যে ধর্মীয় যে কি বলবো সারমন বা হচ্ছে লেকচার, তার যে প্রভাব সেগুলো যেন তিনি দেখতে পেয়েছেন। অ্যান্ড গুড ইন এভরিথিং, এবং তিনি প্রকৃতির সব কিছুর মধ্যে গুডনেসকে খুঁজে পেয়েছেন। এটা কিসের মাধ্যমে সম্ভব? অনলি ফর দ্য স্পন্টেনাস ওভারফ্লো অর পাওয়ারফুল ফিলিং। পোয়েট্রির একটা সংজ্ঞা আছে, ওয়ার্ডসওয়ার্থ দিয়েছেন। কেউ জানো পোয়েট্রির সংজ্ঞাটা কি? দেখো, স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। দ্য ডেফিনেশন অফ পোয়েট্রি বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দেখি এখানে কি বলে। সেখানে আচ্ছা, এখানে তিনটা স্টেজে তিনি, যেহেতু আমরা ইয়াটা পড়েছি অবশ্য, ওই যে আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, ওটা অনেকটা রিপ্রেজেন্ট করে। এইখানে যেটা বলা আছে দেখো, যে পোয়েট্রি মাস্ট বি আ ট্রুথফুল রিপ্রেজেন্টেশন অফ নেচার। হি ডিফাইন্ড পোয়েট্রি অ্যাজ দ্য স্পন্টেনাস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং। হ্যাঁ, স্পন্টেনাস ওভারফ্লো মানে হঠাৎ করেই
নিজের ভিতর থেকে একটা আবেগের ওভারফ্লো হবে, ঠিক আছে? তো আবেগের একটা ওভারফ্লো হবে যেখানে আমরা কী করবো, আমাদের আবেগগুলোকে হঠাৎ করে পাওয়ারফুলি আমরা আমাদের ভিতর থেকে বের করব। তো সেইটা এখানে কিন্তু বলা হয়েছে। ঘুরছে তো ঘুরছেই, আচ্ছা নেটওয়ার্কের সমস্যা। তো এখানে সেটা বলছে দেখো, অ্যান্ড সো মোর অ্যানি আদার রাইটার অফ দ্য এজ হি ইনভেস্ট দ্য কমন লাইফ অফ নেচার and the soul of common men and women with glorious significance. These two poets, Coleridge and Wordsworth, best represent the romantic genius of the age, the romantic genius in which they lived. Though Scott had a greater literary reputation, বলছে যদিও স্কটের একটু খ্যাতি আছে বেশি, কিন্তু বায়রন অ্যান্ড শেলি হ্যাড লার্জার অডিয়েন্স, কিন্তু এদের রিডার ছিল বেশি। তার মানে এখানে দেখা যাচ্ছে রোমান্টিক এজে নভেলও লেখা হয়েছে, তারপরে এসেও লেখা হয়েছে, কিন্তু রোমান্টিক এইজ মানে মাথায় আসলেই যেন শুধু পয়েটদের কথা মনে পড়ে, হ্যাঁ, বিশেষ করে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কিটস, শেলি, এদের কথা মনে পড়ে। তাই বলছে যে এই এইজের প্রধান বৈশিষ্ট্যই ছিল কি, দেখো, দ্য এসেন্স অফ দ্য রোমান্টিক এইজ, রোমান্টিসিজম ওয়াজ কী করা, মানুষের মধ্যে, প্রকৃতির মধ্যে এমন কিছু এলিমেন্টকে খুঁজে পাওয়া যেগুলো হবে স্পন্টেনাস এবং আনএফেক্টেড। এরপর হচ্ছে দ্য সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ দিস এইজ, ওগুলো একটু দাগিয়ে রেখো, হ্যাঁ, বিশেষ করে যে যে কথাগুলো বলছে এগুলো একটু দাগিয়ে রাখবা এখানে, যেমন এই কথাটার এখানে দাগিয়ে রাখবা। তারপরে এখানে যে কারা কারা পয়েট, হ্যাঁ, কারা কারা হচ্ছে প্রোজ রাইটার, সেটা একটু দাগিয়ে রাখবা। তারপর যে প্যান্টিসোক্রেসি, এই কথাটা একটু খেয়াল করবা, এবং কার মানে কার দ্বারা উদ্ভূত হয়েছে এই তত্ত্বটা। দ্য সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ দিস এইজ ইজ দ্যাট ইট ইজ emphatically an age of poetry. দেখো বলা হচ্ছে the previous century with its practical outlook on life was largely one of prose. আমরা প্রোজ পেয়েছি, তাই না? নিও ক্লাসিক্যাল এইজ বা এইজগুলোতে আমরা দেখেছি কি অধিকাংশ রাইটিং ছিল হচ্ছে প্রোজ, কিন্তু এইখানে রোমান্টিক এজে আমরা সবচেয়ে ডোমিনেটিং যে জানরাটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের পোয়েট্রি। আর পোয়েট্রির মধ্যে সবচেয়ে বড় প্রভাব বিস্তার করেছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস টি কোলরিজ, যাদের লিরিক্যাল ব্যালার্স নাকি প্রকাশের মাধ্যমে কিন্তু রোমান্টিক এজটা স্টার্ট হয়। বাট নাও অ্যাজ ইন দ্য এলিজাবেথান এজ দ্য ইয়াং ইনথুজিয়াস্টস টার্ন অ্যাজ ন্যাচারালি টু পোয়েট্রি অ্যাজ আ হ্যাপি ম্যান টু সিঙ্গিং। তাহলে তারা এত স্পন্টেনিয়াসলি কবিতাগুলো লেখা শুরু করেছে বা কবিতার দিকে ফিরেছে যে একজন খুশি মানুষ যেমন এমনিতেই মন থেকে গান চলে আসে, ঠিক ওইরকমভাবে রোমান্টিক এজের কবিরাও কিন্তু এভাবে তাদের কবিতা লিখেছে। দ্য গ্লোরি অফ দ্য এজ ইজ দ্য পোয়েট্রি অফ স্কট, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, বায়রন, শেলি, কিটস, মোর, সাদে, এদের পোয়েট্রি। অফ ইটস প্রোজ ওয়ার্কস দোজ অফ স্কট, স্কট দেখো পোয়েটদের মধ্যেও আছে, প্রোজ রাইটারদের মধ্যেও আছে। অ্যালন সে একাই বলছে প্রোজ রাইটার হিসাবে সে কিন্তু একটা আলাদা জায়গা দখল করেছে। বলছে দোজ অফ স্কট অ্যালন হ্যাভ অ্যাটেন্ড আ ভেরি ওয়াইড রিডিং, দো দ্য এসে অফ চার্লস ল্যাম and the novels of Jane Austen have slowly won for their author a secure place in the history of our literature. তাহলে সেই সময়ে সবচেয়ে বিখ্যাত নভেল রাইটার ছিল হচ্ছে জেন অস্টিন। জেন অস্টিন ছিল না মেয়ে, বলো তো? স্যার মেয়ে। তা তিনি বেশ কিছু নভেল লিখেছেন, বিশেষ করে প্রাইড অ্যান্ড প্রেজুডিস, তো খুবই নাম করা। উইথ বলছে হু উইথ ওয়ার্ডসওয়ার্থ ফর্ম দ্য ট্রিও কল লেক পয়েটস। এই যে লেক পয়েটস কারা, আমরা দেখেছিলাম না লেক পয়েটস, মানে রোমান্টিক এজে আমরা পেয়েছি, তাই না? জি স্যার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সাউথি আর হচ্ছে কিটস মনে হয়। হ্যাঁ, সাদে এবং কিটস রোড নাকি ফার এসটি মোর কোলরিজ। প্রোজ, দেখো প্রোজ দ্যান পোয়েট্রি। Sade's prose is much more better than his verse. It was the characteristics of the spirit of this age so different from our own that Sade could say that in order to earn money, he wrote in verses what would otherwise have been better written in prose. হ্যাঁ, তাই বলছে যে মানে তার ভার্সের চেয়ে, দেখো সাদেস প্রোজ ইজ মার বেটার দ্যান ইজ ভার্সের চেয়ে, মানে কবিতা বা ছন্দ এগুলোর চেয়ে বরং তার প্রোজ লেখার মানে অ্যাবিলিটি বা ক্ষমতাটা অনেক বেশি ছিল। বলছে ইট ওয়াজ ডিউরিং দিস পিরিয়ড দ্যাট উইমেন অ্যাজিউমড, এ পর্যন্ত কোনো উইমেন বা ফিমেল রাইটার পেয়েছ এ পর্যন্ত?
না স্যার। কোনো নাম আছে ফিমেল রাইটার? হুম, এখনো পর্যন্ত তো দেখলাম না। আজ পর্যন্ত আমরা এখনো দেখি নাই, তাই তো? বা থাকলেও যাদের নাম জি আমরা স্যার। খুব একটা উল্লেখযোগ্য হিসেবে পাই নাই। কিন্তু বলছে ফর দ্য ফার্স্ট টাইম, খেয়াল করো, ফর দ্য ফার্স্ট টাইম it was during this period that women assumed an important place in our literature. Probably the chief reason for this interesting phenomenon lies in the fact that women was for the first time given some slight chance of education. কারণ এই সময়ে মেয়েদেরকে একটু শিক্ষার সুযোগ দেওয়া হয়েছিল, অফ এন্টারিং ইনটু দ্য ইন্টেলেকচুয়াল লাইফ অফ দ্য রেচ। মানব সমাজে থাকতে হলে যে ইন্টেলেকচুয়াল একটা লাইফ আছে, এখানে যে প্রবেশ করতে পারে মেয়েরা, তাদের প্রবেশাধিকার মনে এই সময়ে দেওয়া হয়েছিল। অ্যান্ড ইজ অলওয়েজ দ্য কেস হোয়েন উইম্যান ইজ গিভেন এনিথিং লাইক আ ফেয়ার অপরচুনিটি শি রেসপন্ডেড ম্যাগনিফিসেন্টলি। অর্থাৎ নারীদেরকে যখনই কোনো সুযোগ দেওয়া হয়েছে, তারা বেশ স্বতঃস্ফূর্তভাবে এবং উল্লেখযোগ্যভাবে এগুলোকে নিয়ে রেসপন্ড করা শুরু করেছে বলে মনে হয়েছে। আর সেই সময়ে যেহেতু মেয়েদেরকে ইন্টেলেকচুয়াল লাইফে বা জ্ঞান বা শিক্ষা দীক্ষার সাথে পরিচয় করানো হয়েছে, আর এ কারণেই আমরা দেখতে পেলাম যে প্রথম উইমেন রাইটার আমরা পাচ্ছি। বলছে আ সেকেন্ডারি রিজন মে বি ফাউন্ড ইন দ্য নেচার অফ দ্য এজ ইটসেলফ হুইচ ওয়াজ ইন্টেন্সলি ইমোশনাল। আর এই সময়ে দেখো ধর্মীয় প্রভাবটা কিন্তু অনেক আগেই কমে গেছে। ধর্মীয় প্রভাব কিন্তু কমনওয়েলথের আগে থেকেই শেষ। তারপর থেকে মানুষের জীবনে, সাহিত্যকর্মে ধর্মীয় প্রভাবটা কিন্তু তারপরে আর আসেনি। নিও ক্লাসিক্যাল এজটাই মেনলি ছিল স্যাটিরিক এজ, তাই না? ওখানে আমরা পেয়েছি গালিভার্স ট্রাভেলস, ওখানে পেয়েছি রবিনসন ক্রুসো, ওখানে রেপ অফ দ্য লক পেয়েছি। তো এবার সব কিছুই ছিল হচ্ছে স্যাটিরিক্যাল, মানে ওই সময়ে সামাজিক যে অবস্থানটা সেটা তারা স্যাটারের মাধ্যমে তুলে ধরেছে, কিন্তু ধর্মীয় প্রভাবটা পায়নি। কিন্তু আমরা যদি কমনওয়েলথ পিরিয়ড বা ক্যারোলাইন এজে যাই, দেখবা যে ওখানে জন মিল্টনের মতো, তাই না, কিছু রাইটার রয়েছে যারা ধর্মীয় ভাবধারাতে লিখেছে, এবং বিশেষ করে মেটাফিজিক্যাল পয়েট যারা ছিল তারা কিন্তু ধর্ম নিয়ে লিখেছিল, বা ধর্মের অনেক তত্ত্বকে তারা থিম হিসাবে ব্যবহার করেছিল। কিন্তু এই সময় এসে রোমান্টিক এজে এসে তো ধর্মের কোনো মানে কি বলবো, মানে সরাসরি সাহিত্যে কোনো প্রভাব নেই। তবে ধর্মকে তারা কীভাবে বিবেচনা করেছে সেটা তো আমরা ওয়ার্ডসওয়ার্থে, তারপর হচ্ছে তোমার উইলিয়াম ব্লেকে গেলেই পাচ্ছি। উইলিয়াম ব্লেক বা ওয়ার্ডসওয়ার্থ আমরা যে গড বলে যেটাকে বিবেচনা করি, ওনারা কি সেটাকে সেভাবে মেনে নিয়েছে বলো তো? ওনারা কিন্তু বিবলিক্যাল বা হচ্ছে মানে খ্রিস্টান যে ধারণা গড জিজাস, ওই ব্যাপারটার কি কোনো বিষয় আমরা দেখেছি বলো তো, যে কবিতাগুলো পড়েছি শেলির, কিটসের, না স্যার, এখানে উইলিয়াম প্যান্থিজম ওয়ার্ডসওয়ার্থের, ব্যাপারটা বেশি হাইলাইট। এসটি কোল্ডিস বলো, যাই বলো, দেখো ওরা কিন্তু ধর্মীয় কিছু কিছু সময় মেরি, ক্রাইস্ট এই শব্দগুলো নিয়ে এসেছে, এই নামগুলো নিয়ে এসেছে, কিন্তু তারা কিন্তু ওই ধর্মীয় যে ব্যাপারটা, যেটা সরাসরি ধর্মকেই সাহিত্যে রূপান্তর করা, যেমন প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইন্ড, তাই না, গুড ফ্রাইডে, এস্টার, হ্যাঁ, এগুলো কিন্তু সরাসরি এরা আনেনি। আর তাই বলছি দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, এমনকি যদি আমরা দেখি উইলিয়াম ব্লেকের যে কবিতাগুলো, তাই না, সেখানে কি ধর্মকে কি পুরো করা হয়েছে না, স্যাটার করা হয়েছে না, যেটা লন্ডন কবিতার মাধ্যমে, সেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলো বা উইলিয়াম ব্লেক বলো, তারা কি সরাসরি কিন্তু চার্চকে তারা আক্রমণ করেছে, মানে কী বলবো, আক্রমণ ঠিক বলবো না, আঘাত করেছে। দ্য ফ্রেঞ্চ রেভলিউশন স্টায়ার্ড অল ইউরোপ টু ইটস ডেপথস। অতএব এখানে একদম ভিতর থেকে, একদম গভীর থেকে নাড়া দিয়েছে ফ্রেঞ্চ রেভলিউশন ইউরোপকে। অ্যান্ড ডিউরিং দ্য ফলোয়িং হাফ সেঞ্চুরি এভরি গ্রেট মুভমেন্ট ইন লিটারেচার অ্যাজ ইন পলিটিক্স অর রিলিজিয়ন, সেটা রাজনীতিতে হোক, সেটা ধর্মে হোক, বা যে কোনো ধরনের মুভমেন্টই ওয়াজ ক্যারেক্টারাইজড বাই স্ট্রং ইমোশন, which is all the more noticeable by contrast with the cold, formal, satiric spirit of the early 18th century. ওই যে আর্লি 18th century মানে হচ্ছে নিও ক্লাসিক্যাল এজ, ওই এজগুলো। As women is naturally more emotional than men, it will be said that the spirit of this emotional age attracted her, gave her the opportunity to express herself in literature. অতএব যেহেতু নারীরা লেখা শুরু করেছে মানে বুঝতে হবে যে অনেকখানি কিন্তু ফ্রিডম তৎকালীন সময়ে সাহিত্যিকরা পেয়েছে। অ্যাজ লং অ্যাজ স্ট্রং ইমোশনস টেন্ড টু এক্সট্রিমস, the age produced a new type of novel, which seems rather historical now, but which is in its own day delighted multitude readers whose nerves were somewhat excited. দেখো এই হিস্ট্রিক্যাল মানে কি জানো, এটা মানে হিস্ট্রিক্যাল
HYSTERICAL, হিস্টোরিক্যাল। স্যার হাস্যকর, হাস্যরসাত্মক। ঠিক ওই রকমই, ওর কাছাকাছি। আর একটু মানে একটু সরাসরি হাস্যকর বলতে আমরা এনজয়মেন্টে চলে যাই, তাই না? দেখো দেখো এটা হচ্ছে অ্যাফেক্টেড অর ডিরাইভিং ফ্রম ওয়াইডলি আনকন্ট্রোলড ইমোশন। মানে এমন না যে যে তোমার কি বলবো কোক মানে হাসতে হাসতে মানুষের অনেক সময় ইয়া হয়ে যায় না, কি বলবো, ব্যথা ধরে যায় বুকে, হ্যাঁ, মানে হঠাৎ করে একটা হাসির ইফেক্ট চলে আসে, যে ইমোশনটা সহজে ধরে রাখা যায় না, হ্যাঁ, এরকম একটা বিষয় ঠিক চলে আসে যে হঠাৎ করে মানুষ তার আবেগকে তুলে ধরার চেষ্টা করছে। যেমন আমরা আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড পেয়েছি, বা হচ্ছে দেখো ওই যে ওড টু নাইটেঙ্গেল পেয়েছি। ওড টু নাইটেঙ্গেলে কবি মানে মানে কী ধরনের মানে আবেগী হলে পারে তিনি, মানে কি বলবো, ওই কবিতাতে তিনি মানুষকে, মানুষের আবেগকে কীভাবে একটা পাখির সাথে, পাখির সিচুয়েশনের সাথে তুলে ধরে তিনি বোঝাতে চাচ্ছেন। মানে তিনি একদম আবেগের ভিতরে যেন ঢুকে গেছেন, ব্যাপারটা এরকম। তো বলছে দেখেন, অ্যান্ড হু রিভিল ইন বগি স্টোরিজ অফ সুপারন্যাচারাল টেরর, হচ্ছে মিসেস অ্যান র্যাডক্লিফ ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল রাইটার্স অফ দি স্কুল অফ এক্সাজারেটেড রোমান্স। এক্সাজারেটেড রোমান্স মানে রোমান্স কিন্তু এটা এক্সাজারেট, অতিরঞ্জিত। হার নভেলস উইথ দেয়ার অ্যাজার আইড হিরোইন্স, হন্টেড ক্যাসেল, trapdoors, bandits, abductions, rescues in the nick of time, and a general medley overwrought joys and horrors। মানে যেগুলো নভেলের আর কি ইয়া হয়ে থাকে। নভেল মানে একটার ভিতরে একটা কী থাকবে, হিরো থাকবে, হিরোইন থাকবে, হ্যাঁ, তারপরে ভুতুড়ে ভাব থাকবে, ঠিক আছে, তারপর হচ্ছে ট্র্যাপিং থাকবে, মানুষকে আটকে ফেলা হবে, হ্যাঁ, ডাকাত থাকবে, অপহরণ থাকবে, শেষ মুহূর্তে গিয়ে উদ্ধার করা হবে। মানে একটা মানে কী বলবো, এটাকে বলে কী ধরনের নভেল বলি আমরা বর্তমানে এখন এগুলোকে, মানে খুবই হররও বলা যাবে না, কি বলা যাবে, থ্রিলার। থ্রিলার। হ্যাঁ, থ্রিলার বলতে পারো। থ্রিলারটা একটু অন্যরকমের, মানে মোটামুটি এখানে ওই রকমই একটা সেন্স থাকবে, হ্যাঁ। তাই বলছে দেখো এখানে তৎকালীন সময় এরকমটা ছিল। বলছে এখন যদিও এগুলোকে আমরা খুব একটা মানে ওইভাবে দেখি না, হ্যাঁ, যে আমরা কিন্তু ওইভাবে আর গ্রহণ করি না এখন, কিন্তু তৎকালীন সময় এগুলো মানুষ খুব গ্রহণ করেছে, হ্যাঁ। বলছে যেগুলো এখন হিস্ট্রিক্যাল মনে হবে আমাদের কাছে, যে হাস্যরসাত্মক মনে, এগুলো কখনো ঘটে, এগুলো কখনো হতে পারে, এরকমটা মনে হবে, কিন্তু তৎকালীন সময়ের মানুষরা কিন্তু এগুলো পড়ে খুব মজা পেয়েছে। এখন আর নভেল খুব একটা মানুষ পড়ে না, তাই না? এখন তো যেহেতু ইউটিউব, ভিডিও, ফেসবুক, পড়ার আর মানসিকতা আর হবে কি না জানি না। মানুষ আর ভবিষ্যতে কি পড়ার টাইম ঘুরে আসবে বলে মনে হয়? বলো তো, তোমাদের কি কি মনে হয়? এটা ভবিষ্যৎবাণী করে যাও। না স্যার, এই অবস্থান যা এসে গেছে, এখান থেকে কি আর ফিরে আসা সম্ভব, যে আমরা আবার বইয়ের মধ্যে ঢুকবো? বইয়ের মধ্যে ঢুকতে হলে না কি করতে স্যার, হবে? অনেক মোবাইল ফোন হাত থেকে কেড়ে নিতে হবে। মোবাইল ফোন হাত থেকে কেড়ে নিতে হবে নাকি? এরপর সিচুয়েশন আরো খারাপ হচ্ছে স্যার। আচ্ছা, বলছে হোয়ার ইমেন্সলি পপুলার নট অনলি উইথ দ্য ক্রাউড অফ নভেল রিডার্স, দেখো নভেল রিডার্স, বাট অলসো উইথ দ্য মেন অফ আনকনসেন্স লিটারেরি জিনিয়াস লাইক স্কট অ্যান্ড বায়রন। মানে অসংখ্য মানে কি অপ্রতিদ্বন্দ্বী লিটারেরি জিনিয়াস কিন্তু এই সময় তৈরি হয়েছে। In marked contrast to these extravagant stories is the enduring work of Jane Austen, with her charming description of everyday life. এছাড়াও ম্যারি এজোর্থ, হুজ ওয়ান্ডারফুল পিকচার অফ আইরিশ লাইফ সাজেস্টেড টু ওয়াল্টার স্কট দ্য আইডিয়া অফ রাইটিং হিজ স্কটিশ রোমান্সেস। মানে কি, যে যে দেশের সেই সে দেশের লাইফস্টাইলগুলো কিন্তু তুলে ধরেছে তার রাইটিংয়ের মাধ্যমে। টু আদার উইমেন হু অ্যাটেন্ড আ মোর অর লেস লাস্টিং ফেম ওয়ার হান্না মুর, তিনি ছিলেন একজন পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট আর নভেলিস্ট, অ্যান্ড জেন পোর্টার হুজ স্কট চিপ অ্যান্ড থ্যাডিউস ওয়ার্ডসো আর স্টিল ইন ডিমান্ড ইন আওয়ার লাইব্রেরিজ। এছাড়াও বিসাইড দিস ওয়ার ফ্যানি বার্নি, তারপর হচ্ছে সেভেরাল আদার রাইটার্স হুজ ওয়ার্ক ইন দ্য, মানে মোটামুটি এই প্রথম আমরা পাচ্ছি যে উইমেন বা ফিমেল রাইটারের একটা উপস্থিতি সাহিত্যের ক্ষেত্রে। ইন দিস এজ তাহলে আমরা পাইলাম হচ্ছে পোয়েট্রি, পাইলাম হচ্ছে প্রোজ, তারপরে পাচ্ছি হচ্ছে আমরা লিটারেরি ক্রিটিসিজম, become firmly established by the appearance of such magazine like Edinburgh Review, the Quarterly Review, হ্যাঁ, ব্ল্যাকউড ম্যাগাজিন, ওয়েটমিনস্টার রিভিউ, স্পেক্টেটর, আমরা তো আগেই পেয়েছি স্পেক্টেটরের নামটা, তাই না?
যে জোনাথন কি স্টিল, হ্যাঁ, তারপর হচ্ছে দ্য অ্যানথেয়াম, তারপর হচ্ছে ফ্রেজার ম্যাগাজিন, এই সকল ম্যাগাজিনগুলো ব্যাপক পরিমাণে কিন্তু মানে কি বলবো সেই সময়ে সার্কুলার হয়েছে এবং মানুষ সেগুলো গ্রহণ করেছে, পড়েছে, তার মাধ্যম দিয়ে কিন্তু সাহিত্য চারিদিকে ছড়িয়ে গেছে। দিজ ম্যাগাজিনস এডিটেড বাই সাস ম্যান অ্যাজ ফ্রান্সিস জেফ্রি, জন উইলসন ইত্যাদি, এগুলো অত দরকার নেই নামগুলো আমার। এইখানে আমরা দেখব এটা একটা জিনিস আমরা এখানে পাবো যে যেহেতু ক্রিটিসিজম এই সময় একটা বড় প্রভাব ফেলেছে, তাহলে আমরা জন কিটসের যে অ্যারোনিসটা পড়েছি, তাই না? অ্যারোনিস কি পড়েছিলাম না, মনে আছে? জি স্যার। হ্যাঁ, তা ওখানে এই যে যারা ক্রিটিক ছিল এই সময়, ওদিকে যারা সাহিত্যকর্ম রয়েছে তাদের সাহিত্যকে তারা কিন্তু একদম ব্যাপক হারে ক্রিটিসাইজ করেছে। আর ক্রিটিসাইজ করার কারণে কিছু কিছু রাইটার কিন্তু এত বেশি করেছে যে তারা মোটামুটি পুরো কমায় চলে যাওয়ার মতো অবস্থা, ঠিক আছে? সেখানে যেটা আমরা দেখবো আর কি, দেখো জন উইলসন, হু ইজ নন টু আস অ্যাজ ক্রিস্টোফার নর্থ, জন গিবসন, লকহার্ট, হু গেভ আস দ্য লাইফ অফ স্কট, exercised an immense influence on all subsequent literature. At first their criticism were largely destructive, দেখো ধ্বংসাত্মক, তার মানে খুবই মারাত্মকভাবে। অ্যাজ হোয়েন জেফ্রি হ্যামার্ড, জেফ্রি কী করেছে? হ্যামার্ড স্কট, মানে স্কট, ওয়ার্ডসওয়ার্থ, বাইরন মোস্ট মার্সিলেসলি। হ্যামার করা মানে কি? আঘাত করা, নাকি? যে যারা জেফ্রি বলতে যে একজন ক্রিটিক্স, যে কিনা স্কট, ওয়ার্ডসওয়ার্থ এবং বাইরনকে মার্সিলেসলি মানে কি ব্যাপক হারে মানে ক্রিটিসাইজ করেছে। এছাড়াও বলছে লকহার্ট কুড ফাইন্ড নো গুড ইন আইদার কিটস অর টেনিসন। কিটস এবং টেনিসনের মধ্যে তো লকহার্ট কোনো ভালো কিছু খুঁজেই পায়নি, এমনভাবে ক্রিটিসাইজ করেছে। বাট উইথ অ্যাডেড উইজডম ক্রিটিসিজম অ্যাজিউম ইটস ট্রু ফাংশন অফ কনস্ট্রাকশন। তবে পরবর্তীতে কনস্ট্রাকটিভ আলোচনা এসেছে। অ্যান্ড হোয়েন দিস ম্যাগাজিনস বিগেন টু সিক অ্যান্ড টু পাবলিশ দ্য ওয়ার্কস অফ আননোন রাইটার্স লাইক হাজলিট, ল্যাম, লেহান্ট, দে ডিসকভার দ্য চিফ মিশন অফ দ্য মডার্ন ম্যাগাজিন, which is to give every writer of the ability the opportunity to make his own work known to the world. তার মানে কি ম্যাগাজিনের মাধ্যমেই কিন্তু রাইটারদের রাইটিংগুলো ছড়িয়েছে। তুমি একজনকে যখন সমালোচনা করো, মনে করো একজনের যখন মানুষ সমালোচনা করে, তখন কি মানুষ তার সম্পর্কে বেশি জানে নাকি কম জানে? সমালোচনার মাধ্যমে তো মনে হয় প্রচারটা বেশি হয়, নাকি? জি স্যার। হ্যাঁ, প্রচারটা মনে হয় সমালোচনার মাধ্যমে বেশি হয়। তার সমালোচনা যত বেশি করেছে তাদের দেখা যাচ্ছে যে মানে কি বলবো, নামটা তত বেশি ছড়িয়ে গেছে, হ্যাঁ, তত বেশি ছড়িয়ে গেছে। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে এখানে আমরা তিনটা ধাপে আমরা এই এজের লিটারেরি বিষয়গুলো পাচ্ছি। প্রথমটা হচ্ছে পোয়েট্রি, তারপরটা হচ্ছে প্রোজ, তারপর হচ্ছে ক্রিটিসিজম, আর একটা এক্সেপশনাল এবং খুবই মানে সিগনিফিক্যান্ট মানে যেটা ব্যাপার ঘটেছে এখানে, সেটা হলো কি উইমেন বা ফিমেল রাইটারদের উপস্থিতি এখানে। এটা আমরা একটু খেয়াল করব। আচ্ছা, তারপরে আসছি দ্য পয়েটস অফ রোমান্টিসিজম। রোমান্টিক এজের পয়েটসদেরকে আমরা কি বলে দেখি, রোমান্টিসিজম। এখন তাহলে যেহেতু পয়েটদের উপস্থিতি বেশি, আমরা পয়েটদের নিয়ে আগে প্রথমে কথা বলবো, তারপর যে ধারাবাহিকভাবে আলোচনা হওয়ার সেইভাবেই হবে। আমরা একটু দেখি। দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, it was in 1797 that the new romantic movement in our literature assumed definite form. Wordsworth and Coleridge retired to the Quintock Hill, Somerset, and they formed the deliberate purpose to make literature adapted to interest mankind permanently. মানে তারা একসাথে বসে তারা ভাবছে কিভাবে সাহিত্যকে সকল মানুষের কাছে, ম্যানকাইন্ডের কাছে ইন্টারেস্টেড করা যায়। শেষ পর্যন্ত তারা কী করলো? দে ডিক্লেয়ার্ড ক্লাসিক পোয়েট্রি কুড নেভার ডু, যে ক্লাসিক পোয়েট্রি সকল মানুষকে কিন্তু সাহিত্যের দিকে বা বিশেষ করে পোয়েট্রির দিকে ইন্টারেস্টেড করতে পারেনি। তা কীভাবে করা যায় এগুলো তারা ভাবছে। হেল্পিং দ্য টু পোয়েটস ওয়াজ ওয়ার্ডসওয়ার্থ সিস্টার ডরোথি। তাহলে ওয়ার্ডসওয়ার্থের সিস্টারের নাম কি ছিল? ডরোথি। আমরা কোন কবিতাতে ডরোথিকে পেয়েছি? ওয়ার্ডসওয়ার্থের স্যার টিনটান অ্যাবেতেও পাইছি, তারপর আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউডেড থিম যখন পড়ছিলাম তখন। আচ্ছা, তো আমরা বেশি করে টিনটান অ্যাবেতে পেয়েছি, যেখানে আমরা দেখেছি যে ডরোথিকে সে নিয়ে গেছিল, নাকি? এ বলছে উইথ আ উইমেন্স লাভ ফর ফ্লাওয়ার্স
and beautiful things. A woman's divine sympathy for human life, even in its lowliest form. মানে এগুলো ওয়ার্ডসওয়ার্থ সিস্টার, যার সাহায্যে কবিরা মানে তাদের সহচর্যে আসার কারণেই মেনলি তারা নারীরা ফুলকে বেশি ভালোবাসে, বা কেন নারীরা মানে সব সুন্দর জিনিসকে ভালোবাসে। চকচকে কোনো জিনিস দেখলেই মেয়েদের চোখ আটকে যায়, তাই না? এরকম না? স্বাভাবিক তো নাকি এটা? অস্বাভাবিক? জি স্যার। হ্যাঁ, চকচকে একটু চোখে পড়ার মতো কোনো জিনিস থাকলেই সেটা নারীদের চোখ আটকে যায়। হ্যাঁ, এমনকি উইমেন্স, নারীদের চোখ আটকায়, হ্যাঁ, ছেলেদের আটকায় না। ছেলেদের আটকায়? আটকায় না, এই একটা কথা হলো যে শুধু নারীদেরই আটকায়। ও আচ্ছা আচ্ছা, তুমি তাহলে এটাকে বিশ্বাস করো না, তাই তো, যে ছেলেদেরও না, চকচকে তাদের- জিনিসে চোখ তাদের- আটকায়? হ্যাঁ অবশ্যই ছেলেদেরও আটকাতে বাধ্য, খালি নারীদের আটকাবে কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভেরি গুড। হ্যাঁ, তো এমনি জেনারেল আইডিয়াটা কি? পছন্দও পছন্দ করে এবং সৌন্দর্য পছন্দ করে। হ্যাঁ, কিন্তু এখানে যে কথাটা বলা হয়েছে সেটা কি বুঝতে পেরেছো কি বলা হয়েছে? জেনারেল একটা মানে ভালো জিনিস, একটা জিনিস সবার পছন্দ হবে, এটা ছেলে মেয়ে উভয়ই, কিন্তু একটা এক্সেপশনাল আইডিয়া আছে এখানে, যেটা হয়তোবা ছেলেদের থেকে একটু কম বা বেশি। ভালো জিনিস কে পছন্দ করে না বলো? সুন্দর জিনিস কে পছন্দ করে না? সবাই তো পছন্দ করে, কিন্তু এখানে যে সেন্সটা বলা হয়েছে সেটা কি বুঝতে পেরেছো নাকি? না এটাকে তোমরা ছেলেদের সাথে মিলাতে যাচ্ছ? আচ্ছা, মেয়েরা কিভাবে জিনিসগুলোকে উপভোগ করে সে তার বোনের মাধ্যমে অনেক কিছু বোঝাই দিছে, এটা হ্যাঁ, হ্যাঁ, বলতে চাচ্ছি। তাই বলছি, দেখো যে আ উইমেন্স ডিভাইন সিম্প্যাথি ফর হিউম্যান লাইফ ইভেন ইন ইটস লোলিয়েস্ট ফর্ম। দেখো, খুবই লোলিয়েস্ট ফর্ম মানে কি, খুবই মানে নগণ্য অবস্থানেও যে মেয়েদের যে সিম্প্যাথি থাকে হিউম্যান লাইফের প্রতি। একটা ছেলে মনে করো যে কোনো একটা সিচুয়েশনে, মনে করো একটা লোক খুব বিপদে পড়ে গেছে, এখন স্বামী আর স্ত্রী মনে করো যাচ্ছে রাস্তা দিয়ে, তো এখন ওই বিপদে পড়া লোকটা যদি তাদের কাছে সাহায্য নিতে আসে, কে আগে সিম্প্যাথি দেখাবে? পুরুষটা না নারীটা? কোনটা মনে হয়? আমি কিন্তু এক্সেপশনালের কথা বলছি না, আমি জেনারেল কথাবার্তা বলছি। নারীরা এমনিতেই একটু পুরুষ? সিম্প্যাথেটিক। পুরুষ? নারীরা তাই? একটা ভিক্ষুক তোমার কাছে আসলে তুমি মনে করি আগে টাকা দিয়ে দাও নাকি? যদিও এখন ধারণাগুলো এগুলো আসলে এখন প্রমাণ করা কঠিন হয়ে গেছে, এখন নারী পুরুষের মধ্যে পার্থক্য অনেকখানি মানে কমে গেছে আর কি। হ্যাঁ, নারী পুরুষের মধ্যে যে আগে যে মানে তৎকালীন সময়ের কথা অনুসারে যেটা ভাবা হতো এখন আর সেটা ভাবা হয় না। হ্যাঁ, মনে করো যে এখন ফুলের দোকানে গেছো, ফুলের বা সামনে একটা ফুলের গাছ আছে, ছেলের মনে করো কিছু ছেলে আছে, কোনো কিছু মেয়ে আছে, কে আগে ফুলটা ছিঁড়তে যাবে বলো তো? ছেলেরা অবভিয়াসলি মেয়েরা যাবে স্যার। নাকি ছেলেরা ফুল ছিঁড়ে হাতে করে নিয়ে ঘুরে বেড়ায়, মাঝে মাঝে কানের গোড়ায় দেয়, এরকম? হ্যাঁ, তো এগুলো একটু খেয়াল করবা যে না এই কথাগুলো আবার যেন ওইভাবে নিও না যে তুমি আবার ওই যে বললাম, এখন যেহেতু কথা বলা কঠিন, এখন অবশ্য কথা বলা খুব কঠিন। হ্যাঁ, কোথায় কি বলে বসলে কোথায় কি হয়ে যাচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছ। আচ্ছা, তো এখন মানুষ অনেক স্বাধীন। হ্যাঁ, অনেক স্বাধীন, ভাইরাল। হ্যাঁ অনেক স্বাধীন, মানে স্বাধীনতার যেন কোনো মানে স্বাধীনতা বলতে আসলে এখনকার যে কথাগুলো এগুলোকে স্বাধীন বলা যায় না, স্বাধীনতার সাথে একটা অন্য একটা সংজ্ঞা আসে। হ্যাঁ, স্বাধীনতার সংজ্ঞার সাথে কর্তব্য দায়িত্ব অনেক কিছু আসে, কিন্তু আমরা এখন যে স্বাধীনতা বলছি এটা আসলে স্বাধীনতা নয়। হ্যাঁ, দো আ সাইলেন্ট পার্টনার, দেখো তাহলে সাইলেন্ট পার্টনার হিসাবে শি ফার্নিশড পারহ্যাপস দ্য লার্জেস্ট শেয়ার অফ দ্য ইন্সপিরেশন হুইচ রেজাল্টেড ইন দ্য ফেমাস লিরিক্যাল ব্যালাডস ইন 1798। ইন দেয়ার পার্টনারশিপ কোলরিজ ওয়াজ টু টেক আপ দ্য সুপারন্যাচারাল। দেখো দুইজন কিন্তু দুইটা সাইড নিয়েছে, তাহলে কোলরিজ নিয়েছে সুপারন্যাচারাল সাইড, অ্যাটলিস্ট রোমান্টিক, হোয়াইল ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ টু গিভ দ্য চার্ম অফ novelty to things of everyday by awakening the mind's attention from the lethargy of custom and directing to it to the loveliness and the wonders of world before us। মানে ওয়ার্ডসওয়ার্থ দেখো আমরা যে কবিতাগুলো পেয়েছি সেখানে দেখানোই হচ্ছে যে মানে আমাদের খুবই এভরিডে থিং যেগুলো আছে, মানে গাছপালা পশু পাখি ফুল,
যেগুলো আমরা স্বাভাবিকভাবেই দেখি। এদের ভিতর থেকে মানে নতুন এক ধরনের চার্মকে খুঁজে আনা দায়িত্বটা যেন ওয়ার্ডসওয়ার্থ নিয়েছিল। আর কোলরিজ নিয়েছিল সুপার ন্যাচারাল সেন্স। তার ভিতরে যেন এই যেমন আমরা যেটা পড়লাম, দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, যে ঘটনাটা দেখানো হলো যে মানুষ হঠাৎ করে জেগে উঠতেছে মৃত থেকে, আবার পড়ে যাচ্ছে, হ্যাঁ, তারপরে পাপের শাস্তি হিসাবে তাকে বাঁচিয়ে রাখা হলো, এই যে কথাগুলো, এগুলো কি আসলে ন্যাচারাল? এমনটা কি আসলে হয়ে থাকে? এটা কি বিশ্বাসযোগ্য? আমরা কি বিশ্বাস করব? না স্যার, এগুলো সব সুপার হ্যাঁ, এটা হচ্ছে কি ন্যাচারালিজমে। মানে আমাদের স্বাভাবিক চিন্তাভাবনার অনেক বাহিরে বা অনেক গভীরের বিষয়। এটা হচ্ছে কোল্ড্রিজের দায়িত্ব ছিল। আর ওয়ার্ডসওয়ার্থের দায়িত্ব ছিল একটা সিম্পল একটা গাছ, একটা পাতা, তার ভিতর থেকে এমনভাবে তুলে ধরা যেন এটা যেন এমন গডের সমপরিমাণ কোনো একটা কিছু, যেন গডের উপস্থিতি ওর উপরে আছে, এরকমটা ব্যাপার দেখানো। তাই বলছে দ্য হোল স্পিরিট অফ দিস দেয়ার ওয়ার্ক ইজ রিফ্লেক্টেড ইন 2 poems of this remarkable little volume, the Rime of the Ancient Mariner, which is Coleridge's masterpiece. Lines written in a few miles above Tinton Abbey, দেখো তাহলে হচ্ছে দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার দেখানো হয়েছে কি সুপারন্যাচারালিজম, আর লাইন্স রিটেন আ ফিউ মাইলস অ্যাবভ টিন্টন অ্যাবে বা টিন্টন অ্যাবিতে দেখানো হয়েছে কি হুইচ এক্সপ্রেসেস ওয়ার্ডসওয়ার্থ পয়েটিক্যাল ক্রিড বা বিশ্বাস, অ্যান্ড হুইচ ইজ ওয়ান অফ দ্য নোবেলেস্ট অ্যান্ড মোস্ট সিগনিফিক্যান্ট অফ আওয়ার পয়েন্টস, that the lyrical ballads attracted no attention and was practically ignored by a public. তাহলে একদিকে সুপারন্যাচারালিজম আর একদিকে প্যান্থেইজম, এইগুলো তুলে ধরার কারণে প্রথম দিকে পাবলিকরা এটাকে যথেষ্ট ইগনোর করেছে। দ্যাট উড সুন গো ইন্টু র্যাপচার্স ওভার বাই বাইরনস, এই দেখো চাইল্ড হারাল্ড, হ্যাঁ, ডন জুয়ান, এগুলো কার লেখা? ইজ অফ স্মল কনসিকুয়েন্সেস। এরাও মোটামুটি মানে প্রথম দিকে দেখা গেছে যে ওই এজের মানুষেরা এগুলোকে খুব একটা গ্রহণ করতে পারেনি। ম্যানি মেন উইল হারি আ মাইল টু সিক স্কাই রকেটস, হু নেভার নোটিস অরিয়ন অ্যান্ড দ্য প্লেইটস ফ্রম দেয়ার ওন ডোর স্টেপ। মানে বলতে যাচ্ছে যে সে অনেকটা ওইরকম যে দেখো ছন্দটা আমি ভুলে গেলাম, ওই যে দেখানো হচ্ছে না যে আমরা এই ছন্দটা কি বলো তো একটু, যে যে এখনই বলতে চাইলাম এইটার সাথে মিল রেখে, মনে করো আমরা দেশ বিদেশে মানে আমরা বিদেশে বা অনেক দূরে ঘুরতে যাচ্ছি, কিন্তু আমরা হয়তো বা আমাদের বাড়ির পাশে বা আমাদের বাড়ির মধ্যেই কত সৌন্দর্য আছে সেগুলো আমরা অবলোকন করছি না। এই সেন্সটা একটা ইয়ে আছে, লাইন আছে, কি জানো ভুলে গেলাম। স্যার, ওই ঘাস আর শিশির বিন্দু দিয়ে যেটা। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা যে ধানের, তাই না? ওফো, দেখছো, যাও। তো ওইরকম একটা সেন্স যেখানে সেটা দেখানো হচ্ছে যে আমরা অনেক দূরে যাচ্ছি, হ্যাঁ, উই হারি আ মাইল টু সি স্কাই রকেটস, আমরা স্কাই রকেট দেখার জন্য মাইলের পর মাইল দৌড়ে বেড়াচ্ছি, কিন্তু কখনো আকাশের দিকে তাকিয়ে এই যে অরিয়ন এবং প্লেটস সেটা যেন আমরা কখনো নোটিস করি নাই। ঠিক এমনটা হয়েছে যে আমাদের এই এইজেই কিছু কবি রয়েছেন যারা কত বিখ্যাত বিখ্যাত বা খুবই গভীর তত্ত্ব দিয়েছেন, কিন্তু সেটাকে আমরা সেই সময় গুরুত্ব দিই নাই, তারা খুঁজতে গেছে অনেক কিছু। তাই বলছে দেখো, হ্যাড ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজ রিটেন অনলি দিস ওয়ান লিটল বুক, দে উড স্টিল বি অ্যামাং দ্য রিপ্রেজেন্টেটিভ রাইটার্স অফ অ্যান এজ দ্যাট প্রোক্লেম দ্য ফাইনাল ট্রায়াম্প অফ রোমান্টিসিজম। বলছি শুধু যদি এই একটা বই যথেষ্ট ছিল, ঠিক আছে, তো তাদেরকে রিপ্রেজেন্টেটিভ হিসাবে প্রকাশ করা বা বলা বা ঘোষণা করা। তো যাই হোক, পরবর্তীতে আমরা দেখলাম যে তারা রিপ্রেজেন্টেটিভ হিসেবে দেখানো হচ্ছে। এরপর আসছি আমরা ওয়ার্ডসওয়ার্থের বিষয়ে আসছি। তাহলে আমরা এখানে দেখলাম যে পোয়েট্রির যে প্রভাব সেটা মোটামুটি ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ থেকে এসেছে। হ্যাঁ স্যার, লাইনটা হচ্ছে দেখিতে গিয়েছি পর্বতমালা, হ্যাঁ হ্যাঁ দেখিতে হ্যাঁ, ওইটাই, গিয়েছি বন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে 2 পা ফেলিয়া, একটি ধানের ধানের শীষের শীষের উপরে। উপর হ্যাঁ একটা শিশুর হ্যাঁ, বিন্দু আমার নাকি? মনে পড়তেছে। হুম হুম, ওইটাই আমার ছন্দটা দেখছি আমি ভুলে গেছি। তো ওই রকম হচ্ছে ঘটনাটা যে আমরা পাই নাই, দেখি নাই। তো যাই হোক, লাইফ অফ ওয়ার্ডসওয়ার্থ, টু আন্ডারস্ট্যান্ড দ্য লাইফ অফ হিম হু ইন টেনিসনস ওয়ার্ড, টেনিসনের ভাষায় আর্টার নাথিং বেজ, মানে ওয়ার্ডসওয়ার্থ একটাও নিম্নমানের কথা বলেনি। টেনিসনের ভাষায় যে ওয়ার্ডসওয়ার্থ
এমন কোনো কথা বলেনি যেগুলো হচ্ছে বেজ। It is well to read first the prelude, which records the impressions made upon Wordsworth's mind from his earliest recollection until his full manhood in 1805, when the poem was completed. তার মানে যদি আমরা প্রথমে প্রেলুডটা পড়ি তাহলেই দেখতে পাবো যে এই প্রেলুড কীভাবে ওয়ার্ডসওয়ার্থের যে মাইন্ড সেট আপ ছিল ওই সময়ে, হ্যাঁ, যে ফ্রম হিজ আর্লিয়েস্ট রিকালেকশন আনটিল হিজ ফুল ম্যানুড, যেটা আমরা মোটামুটি টিনটা ন্যাভিতে পেয়েছি, তাই না? টিনটা ন্যাভিতে দেখেছি আমরা যে তিনি স্টেজ অনুসারে তিনি দেখিয়েছেন যে কীভাবে প্রকৃতির প্রতি আমাদের যে চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গেছে। আউটওয়ার্ডলি হিজ লং অ্যান্ড আনইভেন্টফুল লাইফ ডিভাইডস ইটসেলফ ন্যাচারালি ইন্টু 4 periods। দেখো এই যে আমরা পাচ্ছি 4 periods। প্রথমটা হচ্ছে কি হিজ চাইল্ডহুড অ্যান্ড ইউথ 1770 to 1787। সেকেন্ড পিরিয়ড হচ্ছে আ পিরিয়ড অফ আনসার্টেনটি, অফ স্টর্ম অ্যান্ড স্ট্রেস, ইনক্লুডিং হিজ ইউনিভার্সিটি লাইফ অ্যাট দ্য ক্যামব্রিজ, হিজ ট্রাভেল অ্যাব্রোড অ্যান্ড হিজ রেভলিউশনারি এক্সপিরিয়েন্স ফ্রম 1787 to 1797, মানে রেভলিউশন, এটা ফ্রেঞ্চ রেভলিউশনের সময়। তৃতীয় হচ্ছে আ শর্ট বাট সিগনিফিকেন্ট পিরিয়ড অফ ফাইন্ডিং হিমসেলফ অ্যান্ড হিজ ওয়ার্ক ফ্রম 1797 to 1799। A long period of retirement in the northern lake region, where he was born, where for a full half century he lived so close to nature that her influence is reflected in all his poetry। তার মানে তার মেইন যে পোয়েট্রিগুলো বা পয়েমগুলো সেটা তার মানে খুবই মানে কী বলবো, যেগুলো বিখ্যাত এবং সিগনিফিক্যান্ট সেগুলো কিন্তু তার এই লাস্ট পিরিয়ডে এসেই লেখা, 4টা পিরিয়ডের মধ্যে। হ্যাঁ, এটা হচ্ছে কি রিটায়ারমেন্ট ইন দ্য নর্দার্ন লেক রিজিয়ন, যেটা হচ্ছে আমরা লেক পয়েন্ট বলছি কারণে। When one has outlined these 4 periods, he has told almost all that can be told of life। মানে জীবন সম্পর্কে যা বলা যায় তিনি এগুলোকে এইভাবেই বলেছেন। Which is marked not by events but largely by spiritual experience। যদিও তার বলছে তার লাইফটা কিন্তু ইভেন্টফুল নয়, খুব যে ইভেন্ট মানে খুব যে ঘটনা ঘটেছে, খুব ঘটনাবহুল লাইফ তা কিন্তু নয়, কিন্তু দেখানো হচ্ছে যে তার জীবনের মানে তার যে স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স, তার যে একটা পরিবর্তন বা রূপান্তর, তাই তো, ধর্ম সম্পর্কে, ধর্মীয় ভাবধারা সম্পর্কে, সেগুলো তার লেখনীর মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর কি। তাই বলছে ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ বর্ন ইন 1770 অ্যাট কোকারমাউথ, কাম্বারল্যান্ড, এখানে হোয়ার দ্য ডারওয়েন্ট ফেয়ার ফলো, মানে এখানে লেখাছেন তিনি, এগুলোকে দেখিয়েছেন, মানে এগুলোকে তিনি তার কবিতার ভিতরে দিয়েছেন এই কোকারমাউথের এই জায়গাতে। ইট ইজ অলমোস্ট আ শক টু নো, মানে টু ওয়ান্স হু নোজ ওয়ার্ডসওয়ার্থ অনলি বাই হিজ কাম অ্যান্ড নোবেল পোয়েট্রি টু রিড দ্যাট হি ওয়াজ অফ আ মুডি অ্যান্ড ভায়োলেন্ট টেম্পার। বলছে অনেকে তাকে মুডি এবং ভায়োলেন্ট বলছে। অ্যান্ড হিজ মাদার ডিসপেয়ার্ড অফ হিম অ্যালোন অ্যামং হার 5 চিলড্রেন। She died when he was but 8 years old, তার মা মারা যায় যখন তার বয়স, but not still she had exerted an influence which lasted all his life। তাহলে she had exerted an influence, মানে মা অল্প বয়সে মারা গেলেও মায়ের যে প্রভাব সেটা কিন্তু ছিল তার জীবনে। So that he could remember her as the heart of all our learning and all our loves. The father died some 6 years later and the orphan was taken in charge by স্ক্রিনশট relatives, নিয়েছেন? who sent him to school at Hawkshead in the beautiful lake region। গত ক্লাসে নিয়েছিলাম স্ক্রিনশট। স্যার আপনি কি একটা আইডি নেন? আমি তো অনেকদিন দেই নে। অনেকদিন দাওনি? না, স্ক্রিনশট তো নাই স্যার। স্যার স্ক্রিনশট নেয় না না নেন না তো, ওই জন্যই তো দেইও না আইডি। হ্যাঁ দেখি, আমি নেব না, কয়জন ক্লাসে উপস্থিত থাকে সেটা আমি দেখতে চাচ্ছি যে তোমাদের নিজ দায়িত্বে। এটা একটা দেখলাম, এই যে এবার যারা পরীক্ষা দিল, হ্যাঁ এই পরীক্ষা দিবে আর কি, তো তাদের আমি লাস্টের মাসটা মানে ফ্রি পড়িয়েছি, যে 1 মাস আমি কোনো টাকা নিব না, ফি নিব তোমাদের কাছ থেকে। হ্যাঁ, এটা একটা এক্সপেরিমেন্ট হিসাবে আমি আসলে কাজটা করেছি। তাতে যেটা আমি জানতে চেয়েছিলাম ঘটনাটা ঠিক সেমনটাই ঘটেছে। কী ঘটনা ঘটতে পারে বলো তো? সবাই ক্লাসে খুব নিয়মিত ছিল এবং পরীক্ষাগুলো সবগুলো নিয়মিত দিয়েছে, কারণ স্যারে ফ্রি পড়াচ্ছে। এমনটা হতে পারে, কি মনে হয়? স্যার অনেকে তো মনে হয় চলে গেছে। হ্যাঁ, এখানে আমি জুলাইয়ের, এটা মনে হয় আগস্টের
স্যার আগস্টের ফ্রি জিনিস ভালো হলে অনেকে মূল্য হ্যাঁ বোঝে না স্যার। আগস্টের লাস্টে আমি ওদের ইয়াটা নেই নাই, পরবর্তী ওই দিনের পর থেকে আমি যতগুলো টেস্ট নিয়েছি, মানে আমি কিন্তু সিরিয়াস একদম পুরো 1 মাস ছিলাম, তাদের ফি নিয়ে তাতে কোনো সমস্যা না, সিরিয়াস ছিলাম, পরীক্ষাগুলো প্রত্যেকটা সপ্তাহে নিয়েছি, প্রত্যেকটা আবার রিভাইজ করে প্রত্যেকটা টেক্সট আমি আবার পড়িয়েছি, কিন্তু ক্লাসে উপস্থিতির হার কমপক্ষে 60% কমে গেছিলো, এবং 15-20 জন ছিল যারা মোটামুটি পরীক্ষাগুলো দিয়েছে, বাকিগুলো আর কেউ দেয়নি, তারপর থেকে আর কেউ দেয়নি। কথা বুঝতে পারছো? তো এই হচ্ছে আমাদের অবস্থা আর কি। তো যাই হোক, স্যার আপনি রুল নেন না, বাট এটা হ্যাবিট এমন হয়ে গেছে, আমি গ্রামার ক্লাসে পর্যন্ত এখানে রুলটা ওখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা সমস্যা নেই, ওটা আমি দিলেও কোনো ব্যাপার না, দিতে থাকার ব্যাপার না, সেটা সমস্যা না। তো এই জন্য আমি মানে কি বলবো যে আসলে পড়াশোনার ব্যাপারটাকে আমি মানে খুব একটা আর ওই রকম আবেগের সহিত নিই না, কারণ সেটা শেষ। মানে ভালো স্টুডেন্ট বা পড়াশোনা করবে এরকম আগ্রহী স্টুডেন্টের পরিমাণটা খুব কম। তা দেখি আমি দেখছি যে তোমাদের উপস্থিতি কেমন হয় আর কি। হ্যাঁ, জোর করে তো আর পড়াশোনা করানো যায় না। হ্যাঁ, একটা কথা আছে না যে জোর করে ঘোড়াকে হয়তো পানির কাছে নিয়ে যাওয়ানো হয়, কিন্তু পানিতে নামানো যায় না। ঠিক আছে, যে যাবে সে যাবে, যে যাবে না জোর করবো না আমি, তো যাও। তাই বলছে হিয়ার অ্যাপারেন্টলি দ্য আনরুফড স্কুল অফ নেচার attract him more than the discipline of the classics, and the learn more eagerly from the flowers and hills and stars than from books. অতএব তিনি প্রকৃতির কাছ থেকে বেশি শিখছেন, হ্যাঁ, ফুল পাহাড় পর্বত এগুলোর কাছ থেকে বেশি শিখছেন স্কুল কলেজের থেকে চেয়ে। বাট ওয়ান মাস্ট রিড ওয়ার্ডসওয়ার্থ ওন রেকর্ড দ্য ইন প্রিলুড টু অ্যাপ্রিসিয়েট দিস। 3 things in this poem must impress even the casual reader. কী কী সেগুলো? ফার্স্ট, ওয়ার্ডসওয়ার্থ লাভস টু বি অ্যালোন, তিনি একাকী থাকতে ভালোবাসতেন। ইজ নেভার লনলি উইথ নেচার, তবে তিনি কখনো লনলি ফিল করেননি। কার সাথে থাকার কারণে? তিনি একা থাকতেন কিন্তু কখনো লনলি ফিল করেননি। কারণটা কি? তার সঙ্গ দিয়েছে কে? রিকালেকশন করতে ডরথি তো ছিল, আর নেচার হচ্ছে তার সঙ্গ। উইথ নেচার, তাই বলছে ইজ নেভার লাভলি উইথ নেচার। ডরথি কি সবসময় ছিল তার সাথে? নিশ্চয়ই সবসময় ছিল না, নাকি? কিছু কিছু কবিতার ক্ষেত্রে আমরা পাচ্ছি, কিন্তু বলছে সে যদি একা থাকতো, সে একা থাকতে ভালোবাসতো, কিন্তু কখনো কি করতো না, লনলি বোধ করতো না, তাই তো? তারপরে কি হচ্ছে? সেকেন্ড, এভরি আদার, বলছে লাইক এভরি আদার চাইল্ড হু স্পেন্ডস মাস টাইম অ্যালোন ইন দ্য উডস অ্যান্ড ফিল্ডস, যেটা আমরা ওই যে রিকালেক্ট ওড অন ইন্টিমেশন, তাই না, ওটা যেটা আমরা দেখেছি, বা হচ্ছে তোমার টিনটেন অ্যাবিতেও দেখছি যে তিনি ছোটো বাচ্চার মতো করে প্রকৃতির মধ্যে যেন দৌড়ে বেড়াচ্ছিলেন, এরকম আর কি। তাই বলছে হু স্পেন্ডস মাস টাইম অ্যালোন ইন দ্য উডস অ্যান্ড ফিল্ডস হি ফিলস দ্য প্রেসেন্স অফ সাম লিভিং স্পিরিট, রিয়েল দো আনসিন, কম্প্যানিয়নেবল দো সাইলেন্ট। তাহলে কিছু একটা লিভিং স্পিরিট যেন তিনি প্রকৃতির মধ্যে মানে কী বলবো, এখানে অবলোকন করেছেন বা ফিল করেছেন, যদি সেটা দেখা যাচ্ছে না কিন্তু তার কাছে রিয়েল বলে মনে হয়েছে। থার্ড, হিজ ইমপ্রেশনস, এই 3টা জায়গায় একটু তোমরা দাগিয়ে রাখবা। থার্ড, আচ্ছা, তো আমরা আসি যে আমরা ওয়ার্ডসওয়ার্থের বিশেষ 3টা বৈশিষ্ট্য আমরা দেখছিলাম যেগুলো রিডারদেরকে ইমপ্রেস করবে। প্রথমটা দেখলাম যে তার লনলিনেস বাট বিং অ্যাকম্পানিড বাই নেচার। সেকেন্ড ওয়ান ইজ দ্য presence of some living spirit or some spirit that is called pantheistic ideal. Next one is the third one is that is his impression are likely like our own and delightfully familiar. তাহলে এবং তার চিন্তাভাবনাগুলো আগেকার কবি সাহিত্যিকদের চিন্তাভাবনা ছিল অনেকটা আর্টিফিশিয়াল টাইপের, হ্যাঁ, এবং মোটামুটি হাই থটের, হায়ার লেভেলের, হ্যাঁ, কিন্তু তার চিন্তাভাবনাগুলো কেমন বলছে, হিজ ইমপ্রেশনস আর এক্স্যাক্টলি লাইক আওয়ার ওন, আমরা যেমন ভাবি তার চিন্তাভাবনাগুলো খুবই ফ্যামিলিয়ার এবং আমাদের কাছে অনেকটা দেখো ডিলাইটফুলি ফ্যামিলিয়ার এবং অনেকটা নিজেদের মতো মনে হওয়া। হচ্ছে হোয়েন হি টেলস অফ দ্য লং সামার ডে স্পেন্ট ইন সুইমিং or basking in the sun or questioning over the hills
or of the winter night when on his skates he chased the reflection of a star in the black ice, of his exploring the lake in a boat, নৌকায় চড়ে ঘুরে বেড়ানো, তাই না, আইসের মধ্যে স্টার খুঁজে বেড়ানো, and getting suddenly frightened when the world grew big and strange. In all this, he is simply recalling a multitude of our own vague happy memories of childhood. তার মানে তিনি তার চিন্তাভাবনাগুলো এমনভাবে লেখনের মাধ্যমে তুলে ধরেছেন যেন আমাদেরকে আমাদের ওই চাইল্ডহুডে ফিরিয়ে নিয়ে যাচ্ছে এবং সেই দিনের কথাগুলো আমরা যেন মনে পড়ছি। তো এইভাবে আমরা দেখব যে মোটামুটি তার কবিতাগুলো এমনভাবে লেখা যেন প্রকৃতির মধ্যেই তার অবস্থান, প্রকৃতি যেন তার সব কিছু, এই ব্যাপারগুলো এখানে দেখানো হয়েছে। তাহলে এখানে আমরা যেটা পেলাম যে প্রথম দিকের আলোচনাটা, এরপর দেখে এখানে বলছে যে দ্য সেকেন্ড পিরিয়ড অফ ওয়ার্ডসওয়ার্থ লাইফ বিগিন উইথ হিজ ইউনিভার্সিটি, যেটা আমরা পেলাম যে যেহেতু 4টা পিরিয়ডে ভাগ করা হচ্ছে, এখানে তিনি কীভাবে জীবনযাপন করেছেন, স্পেশালি তার যে ইয়েটা ফ্রেঞ্চ রেভলিউশন সম্পর্কে জানা, এটা কিন্তু এই এইজের, কারণ এখানে থেকে আমরা পাচ্ছি কি 1787 থেকে শুরু। ইন দ্য থার্ড বুক অফ প্রিলিউড উই ফাইন্ড আ ডিসপ্যাশনেট অ্যাকাউন্ট অফ আ স্টুডেন্ট লাইফ। ডিসপ্যাশন মানে পড়াশোনার প্রতি খুব একটা আগ্রহ নাই, উইথ ইটস ট্রিভিয়াল অকুপেশনস, ইটস প্লেজার্স অ্যান্ড জেনারেল এমলেসনেস। Wordsworth proved to be a very ordinary scholar, following his own genius rather than the curriculum. দেখো নিজস্ব কারিকুলাম মানে নিজস্ব জিনিয়াসের অধীনে সে চলাচলা করেছে, একাডেমিক কোনো বিষয়গুলোকে সে গুরুত্ব দেয়নি। লুকিং ফরওয়ার্ড মোর ইগারলি টু হিজ ভ্যাকেশন অ্যামং দ্য হিলস দ্যান টু হিজ এক্সামিনেশন। হ্যাঁ, যে ছুটির দিনগুলোতে সে পরীক্ষার জন্য গুরুত্ব দেয়নি। হ্যাঁ, পরীক্ষার জন্য ছুটি সারাদিন ধরে পড়াশোনা করেছে তা নয়, বরং সে পাহাড়ে পর্বতে ঘুরে বেরিয়েছে। Perhaps the most interesting thing in his life at Cambridge was his fellowship with the young political enthusiasts, whose spirit is expressed in his remarkable poem on the French Revolution, a poem which is better than a volume of history to show the hopes and ambitions that stirred all Europe in the first days of that mighty upheaval. মানে এখানে যতটুকু না পয়েম বলা যাবে, বলছে কি আ পোয়েম হুইচ ইজ বেটার দ্যান আ ভলিউম অফ হিস্ট্রি। তাহলে পয়েমের ভিতরে ফ্রেঞ্চ রেভলিউশনের বিষয়গুলো এত সুন্দরভাবে তুলে ধরেছেন যেন এটা হিস্ট্রি বইয়ের চেয়ে অনেক ভালো। ওয়ার্ডসওয়ার্থ মেড 2 ট্রিপস টু ফ্রান্স। একটু খেয়াল করো, সে কিন্তু 2বার ফ্রান্সে যায়। একটা হচ্ছে ইন 1790 অ্যান্ড 1791, সিইং থিংস চিপলি থ্রু দ্য রোজি স্পেকটাকল অফ দ্য ইয়ং অক্সফোর্ড রিপাবলিকানস। On his second visit, he joined the Girondists or the moderate Republicans, moderate, only the decision of his relatives, who cut off his allowance and hurried him back to England. মানে এখানে দেখানো হয় যে পারিবারিক কারণেই তাকে আবার দ্রুত ফিরে আসতে হয়। 2 things rapidly cooled Wordsworth's revolutionary enthusiasm and ended only dramatic interest of his placid life. তার মানে 2টা জিনিস আছে, যে 2টা জিনিস তাহলে মনে মনে সে রেভলিউশনারি হলেও সে দেখো কুল মানে কি ঠান্ডা করে দেওয়া। তাহলে ওয়ার্ডসওয়ার্থ ফ্রেঞ্চ রিভলিউশনে কিন্তু খুব উত্তেজিত হয়েছিল, মানে তার ভিতরে রেভলিউশন নিয়ে অনেক উত্তেজনা কাজ করেছিল, কিন্তু তার পয়েমগুলো কি রেভলিউশনারি বলো তো? এখানে আমরা রেভলিউশনারি পয়েন্ট বলতে আমরা কয়জনকে পাচ্ছি বলো তো? আমরা কিন্তু 2 জনকে পাচ্ছি রোমান্টিক পয়েন্টদের মধ্যে। কাকে? লর্ড বাইরন আর বিবি শেলি। হ্যাঁ, তাহলে ওয়ার্ডসওয়ার্থ ওরা কিন্তু ওয়ার্ডসওয়ার্থের পরে জন্মগ্রহণ করেছে, কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশন সম্পর্কে ওয়ার্ডসওয়ার্থই বরং সরাসরি এবং ভালো ধরনের প্রভাব পেয়েছে। তারপরও দেখা যাচ্ছে তার ভিতরে যে রেভলিউশনারি যে এনথুজিয়াজম, এটা কিন্তু তার কবিতার ভিতরে পাওয়া যায় না। তিনি যেন কেমন প্ল্যাসিড হয়ে যান, শান্ত হয়ে যান। কারণগুলো কী ছিল দেখো, 2টা জিনিস। একটা জিনিস কি, ওয়ান ওয়াজ দ্য এক্সিকিউশন অফ দ্য রেভলিউশন ইটসেলফ অ্যান্ড স্পেশালি দ্য এক্সিকিউশন অফ দ্য লুইস দ্য 16th। এই 2 জনকে মানে রেভলিউশনটাই যেন এক্সিকিউশন হয়ে গেল। কেন? তোমরা যখন দ্য টেল অফ 2 সিটিজ পড়বা তখন বুঝতে পারবা যে ফ্রেঞ্চ রেভলিউশন আসলে প্রথম অবস্থায় যখন তারা রাজাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, যাজকদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তখন ফ্রেঞ্চ রেভলিউশনের কিন্তু উদ্দেশ্যটা ভালো ছিল। কিন্তু যখন ফ্রেঞ্চ রেভলিউশনের পরে রাজাদের যখন এক্সিকিউশন করা হলো, তখন জনগণ যখন ক্ষমতা হাতে পেল, তখন কিন্তু মানে পুরো দেশটা মানে বিশৃঙ্খলায় পড়ে গেল। তখন দেখা গেল যে রেভলিউশন আসলে ভালো না। তাহলে তিনি রেভলিউশনারি হলেও রেভলিউশন কখনও ভালো জিনিস নিয়ে আসতে পারে না, এই জন্য তিনি শান্ত হয়ে গেছিলেন। যে অ্যান্ড স্পেশালি দ্য এক্সিকিউশন অফ লুইস। এবং আরেকটা কি,
The other was the rise of Napoleon and the slavish adulation accorded by France to this most vulgar and dangerous of tyrants. তারা যে নেপোলিয়নের মতো টিরান্টদেরকে যে তারা দেশের শাসনভার দিল, এতেই বোঝা গেল যে রেভলিউশন কখনো ভালো কিছু আনতে পারে না। আর ডেমোক্রেসি তো বাজে ধরনের বলা হচ্ছে মানে ইয়াটাই কী বলবো, এটা সরকার ব্যবস্থা, তাই না? তাই বলছেন যে হিজ কুলনেস সুন গ্রু টু ডিসগাস্ট অ্যান্ড অপোজিশন, শেষে রেভলিউশনের প্রতি সে ডিসগাস্ট হয়ে গেল পুরো, অ্যাজ শোন বাই হিজ সাবসিকুয়েন্ট পয়েন্টস, অ্যান্ড দিস ব্রট আপন হিম দ্য সেন্সার অফ শেলি অ্যান্ড বাইরন। বরং শেলি এবং বাইরনের কবিতাগুলোকেও তিনি মানে ভালোভাবে দেখেননি। অ্যান্ড অ্যান আদার এক্সট্রিমিস্ট, দো ইট গ্রেইন দ্য ফ্রেন্ডশিপ অফ স্কট, who from the first had no sympathy with the revolution or with the young enthusiasts. তার মানে কি, যদিও শেলি এবং বাইরনের সাথে স্কটদের ফ্রেন্ডশিপ হলেও ওয়ার্ডসওয়ার্থ কিন্তু নিজেকে একদম একাকী করে নেয়, কারণ বেশি কষ্ট পাইলে মানুষ একাকী হয়ে যায় মনে হয়, তাই না? তাই বলছে অফ দ্য ডিসাইসিভ পিরিয়ড অফ ওয়ার্ডসওয়ার্থ লাইফ when he was living with his sister Dorothy and with Coldis at Afloxden, we have already spoken, যেটা নিয়ে কথা হয়েছে। The importance of this decision to give himself to poetry is evident when we remember that at 30 years of age he was without money or any definite aim or occupation in life. He considered the law but confessed he had no sympathy for its contradictory precepts and practices. মানে তিনি আইনকে বিবেচনা করলেও তিনি এগুলোকে আইনের প্রতি তার কোনো বিশেষ অনুরাগ ছিল না। He considered the ministry, but though strongly inclined to the church, he felt himself not good enough for the sacred office. তিনি কখনোই চার্চ, তারপরে ধর্মীয় দায়িত্ব এগুলোকে পছন্দ করেননি। তো যাই হোক, এগুলো নেওয়ার কথা না, আমরা যে বিষয়গুলো পেয়েছি এগুলো একটু দেখব। বলছে অল ইজ লাইফ হি ওয়াজ পোর অ্যান্ড লিভড ইন অ্যান অ্যাটমসফিয়ার অফ প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। হিজ পোয়েট্রি ব্রট হিম অলমোস্ট নাথিং ইন দ্য ওয়ে অফ মানি রিওয়ার্ড, মানে কবিতা লিখে তিনি কোনো টাকা ইনকাম করেননি। And it was only by a series of happy accidents that he was enabled to continue his work. One of the accident was that of become a Troy and soon accepted the office. অত দরকার নেই। তাহলে এই হচ্ছে আমাদের ওয়ার্ডসওয়ার্থের বিষয় নিয়ে এখানে কথা আছে, আর এগুলোর দরকার নেই এত, এখন শুধু ঘ্যান করা হয়েছে। আমরা পোয়েট্রিতে চলে আসি, যে কী কী পোয়েট এবং কীভাবে লিখেছে এইটুকু আমরা একটু দেখব। এখানে একটু খেয়াল করবো, দেখো পোয়েট্রি ওয়াজ হিজ লাইফ, এগুলো দাগিয়ে রেখো। His soul was in on his work, and only by reading what he has written, এই প্রথম এই দুটো কথা একটু খেয়াল করো। পোয়েট্রি ওয়াজ হিজ লাইফ, হিজ সোল ওয়াজ ইন অল হিজ ওয়ার্ক। পোয়েট্রি অফ ওয়ার্ডসওয়ার্থ, অতএব তার পোয়েট্রিগুলো আমরা দেখি। দ্যাট দেয়ার ইজ অফেন আ সেন্স অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট হোয়েন ওয়ান রিডস ওয়ার্ডসওয়ার্থ ফর দ্য ফার্স্ট টাইম, অ্যান্ড দিস লিডস আস টু স্পিক first two difficulties which may easily prevent a just appreciation of the poet's worth. মানে দুইটা জিনিস আছে যে জিনিসটা প্রথম পড়াতে বোঝা যাবে না। কি জিনিস? দ্য ফার্স্ট ডিফিকাল্টি ইজ ইন দ্য রিডার হু ইজ অফেন পাজলড বাই ওয়ার্ডসওয়ার্থ অ্যাবসোলিউট সিম্পলিসিটি, যে তিনি খুবই সিম্পল কবিতাগুলো লিখেছে। উই আর সো ইউসেস টু স্টেজ ইফেক্টস ইন পোয়েট্রি দ্যাট বিউটি অ্যাডর্ন ইজ অ্যাপ্ট টু স্কেপ আওয়ার নোটিস। যেখানে আমরা লুসি যে পয়েমটা সেটা আমরা দেখেছি যে এত সিম্পলি লিখেছে, যেখানে এর ভিতরে যে সৌন্দর্য লুকিয়ে আছে সেটা আমরা সময় এড়িয়ে যাচ্ছি, সেটা বলা হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে কি, যে তার ভিতরে যে সত্য আছে সেই সত্যটাকেও আমরা হয়তো অস্বীকার করে যাচ্ছি। আচ্ছা, আমরা এইখানে একটু খেয়াল করবো, বলছে ইফ উই গো ফার্দার অ্যান্ড স্টাডি দ্য পোয়েমস দ্যাট ইমপ্রেস আস we shall find four remarkable characteristics. তাহলে এখানেও আমরা চারটা ক্যারেক্টারিস্টিক্সের ব্যাপার খেয়াল করবো এগুলো। প্রথমটা হচ্ছে কি, ওয়ার্ডসওয়ার্থ ইজ সেন্সিটিভ অ্যাজ এ ব্যারোমিটার টু এভরি সাটল চেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট হিম। মানে কি, ব্যারোমিটারের মাধ্যমে যেমন আমরা আবহাওয়ার, তাই তো, আর্দ্রতা মাপি, আর্দ্রতা কখন কমে গেল কখন উঠে গেল, ব্যারোমিটার যেমন দ্রুত রেসপন্স করে, ঠিক ওরকমভাবে ওয়ার্ডসওয়ার্থ তার আশেপাশের পৃথিবীর চেঞ্জের ব্যাপারে খুবই সেন্সিটিভ ছিলেন, এবং সেগুলো তার কবিতার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। 2 নম্বর হচ্ছে অফ অল দ্য পোয়েটস হু হ্যাভ রিটেন অফ নেচার, তাহলে যতজন নেচার নিয়ে লিখেছে, দেয়ার ইজ নান দ্যাট কম্পেয়ার্স উইথ হিম ইন দ্য ট্রুথফুলনেস অফ হিজ রিপ্রেজেন্টেশন। তার মানে যত কবিতা, মানে রোমান্টিক এজের অধিকাংশ কবি তো দেখা যাবে যে
মানে নেচার নিয়ে লিখেছে, শেলি বলো, কিটস বলো, তাই না? কিন্তু তার মতো মানে তার সাথে কম্পেয়ার করা যাবে না কাউকে, বিশেষ করে কিসের ক্ষেত্রে? ইন দ্য ট্রুথফুলনেস অফ হিজ রিপ্রেজেন্টেশন, মানে তিনি যা রিপ্রেজেন্ট করেছেন সেগুলোর মধ্যে যে সত্য তা লুকিয়ে আছে, সেই রকমভাবে ডিপলি প্রবেশ করার মাধ্যমে সেই সত্যগুলোকে খুঁজে আনার ক্ষমতা আর কারো ছিল না, তাই বলা হচ্ছে এখানে। যেমন বলছে, বাট ওয়ার্ডসওয়ার্থ কিপস ইউ দ্য বার্ড, দ্য ফ্লাওয়ার, দ্য উইন্ড, দ্য ট্রি অ্যান্ড দ্য রিভার জাস্ট অ্যাজ দে আর, অ্যান্ড ইজ কন্টেন্ট টু লেট দেম স্পিক দেয়ার ওন মেসেজ। এবং যেন ফুল পাখি এগুলো দিয়েই যেন তিনি আমাদের কাছে প্রকৃতির সম্পর্কে কথা বলিয়ে নিয়েছেন আর কি। এরপর কি বলা হচ্ছে দেখো, বলছে নো আদার পয়েট ইভার ফাউন্ড সাচ অ্যাবান্ডেন্ট বিউটি ইন দ্য কমন ওয়ার্ল্ড। আর একটা হচ্ছে যে সাধারণ ছোট ছোট সিম্পল বিষয়ের মধ্যেও যে মানে অপার সৌন্দর্য খুঁজে পাওয়া যায়, সেটাও দেখা যাচ্ছে যে অন্য কবিদের মধ্যে এতটা দেখা যায়নি। যেমন হি হ্যাড নট অনলি সাইট, তিনি শুধু দৃষ্টির মাধ্যমে অবলোকন করেননি, বাট ইনসাইট, কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করেছেন। দ্যাট ইজ হি নট অনলি সিজ ক্লিয়ারলি অ্যান্ড ডেসক্রাইব অ্যাকুরেটলি, তিনি শুধু দেখেননি আর বর্ণনাই করেননি, বাট পেনিট্রেটস টু দ্য হার্ট অফ থিংস অ্যান্ড অলওয়েজ ফাইন্ড সাম এক্সকুইজিট মিনিং দ্যাট ইজ নট রিটেন অন দ্য সারফেস। এটার কথা বলা হচ্ছে। ফোর্থ হচ্ছে, ইট ইজ দ্য লাইফ অফ নেচার হুইচ ইজ এভরিহোয়ার অর্গানাইজড, নট মিয়ার গ্রোথ অ্যান্ড সেল চেঞ্জেস, বাট সেন্টিয়েন্ট অ্যান্ড পার্সোনাল লাইফ। তিনি দেখিয়েছেন যে শুধুমাত্র প্রকৃতির অর্গানাইজেশন, প্রকৃতির উন্নতি অবনতি ইত্যাদি শুধু অবলোকন করেছেন তা নয়, তিনি প্রকৃতির সাথে নিজের জীবনটাকেও জড়িয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। কেমনভাবে? দ্য রিকগনিশন অফ দিস পার্সোনালিটি ইন নেচার ক্যারেক্টারাইজেস অল দ্য ওয়ার্ল্ডস গ্রেট পোয়েট্রি। বলছে ইন হিজ চাইল্ডহুড ওয়ার্ডসওয়ার্থ রিগার্ডেড ন্যাচারাল বিউটি, দ্য স্ট্রিমস, দ্য হিলস, দ্য ফ্লাওয়ার্স, যেটা আমরা পেয়েছি তাই না ওই যে ওড অন ইন্টিমেশনে, ইভেন দ্য উইন্ডস অ্যাজ ইজ কম্প্যানিয়ন, যেগুলোকে তিনি কম্প্যানিয়ন হিসাবে নিয়েছিলেন। অ্যান্ড উইথ হিজ ম্যাচিওর বিলিভ দ্যাট অল নেচার ইজ দ্য রিফ্লেকশন অফ দ্য লিভিং গড, ইট ওয়াজ ইনএভিটেবল দ্যাট হিজ পোয়েট্রি শুড থ্রিল উইথ দ্য সেন্স অফ আ স্পিরিট দ্যাট রোলস থ্রু অল থিংস। এই লাইনটাই তো আছে ওখানে, তাই তো, রোলস থ্রু অল থিংস, যেন একটা লিভিং স্পিরিট কী করছে? রোলস করছে থ্রু অল থিংস, সব কিছুর মধ্যে যেন অবস্থান করছে। আর সেটাকেই তিনি গডের অবস্থান বলছেন, তাই না, প্যান্থেইজমের যে মূল তত্ত্বটা। এখানে আমরা একটু পড়ে নিই এটা। অল দিস পয়েটস গিভ ইউ, যেমন হচ্ছে যে কাউপার, বার্ন, কিটস, অল দিস পয়েটস গিভ ইউ দ্য আউটওয়ার্ড অ্যাসপেক্টস অফ নেচার ইন ভ্যারিং ডিগ্রি। তারা আউটওয়ার্ড অ্যাসপেক্টসটা দেওয়ার চেষ্টা করেছে, যেমন আমরা কিটসে যদি পাই, তাই না, ওড টু নাইটিঙ্গেল। ওড টু নাইটিঙ্গেল কার ছিল বলো তো? আর টু আ স্কাইলার্ক, এই দুটা কবিতা। স্কাইলার্ক ছিল স্যার টু নাইটিঙ্গেল কিডসের। তাহলে ওড টু নাইটিঙ্গেল হচ্ছে কিটসের, আর শেলির হচ্ছে টু আ স্কাইলার্ক, তাই না? তাই বলছে এরা কী করছে? আউটওয়ার্ড বিউটি তুলে ধরেছে, বাট ওয়ার্ডসওয়ার্থ গিভস ইউ হার ভেরি লাইফ, মানে নেচারের জীবনটাকে যেন তুলে ধরেছে। দ্য ইমপ্রেশন অফ সাম পার্সোনাল লিভিং স্পিরিট দ্যাট মিটস অ্যান্ড অ্যাকম্পানিজ দ্য ম্যান হু গোজ অ্যালং থ্রু দ্য উডস অ্যান্ড ফিল্ডস। তারপরে আচ্ছা, বলছে সাচ ইজ দ্য ফিলোসফি অফ ওয়ার্ডসওয়ার্থ নেচার পোয়েট্রি। যে বলছে কি দেখো, সো ইন রিডিং উই লিভ ইন ওয়ান্স মোর দ্য বিগ, আচ্ছা, ইফ উই সার্চ নাও ফর হিজ ফিলোসফি অফ হিউম্যান লাইফ উই শ্যাল ফাইন্ড 4 more doctrines, শুধু 4ই আমরা পাচ্ছি নাকি। উই রেস্ট আপন হিজ বেসাল কনসেপশন দ্যাট ম্যান ইজ নট অ্যাপার্ট ফ্রম নেচার, যে মানুষ কখনোই প্রকৃতি থেকে আলাদা নয়, প্রকৃতিরই একটা অংশ। ইন চাইল্ডহুড আ ম্যান ইজ সেন্সিটিভ অ্যাজ আ উইন্ড হার্প টু অল ন্যাচারাল ইনফ্লুয়েন্সেস। তাহলে এটা একটা কথা গেল। তারপরে হচ্ছে আমরা একটু ইয়ে করবো, 2 নম্বর হচ্ছে দেখো, দ্য ন্যাচারাল ইনস্টিংক্টস অ্যান্ড প্লেজার অফ চাইল্ডহুড আর দ্য ট্রু স্ট্যান্ডার্ডস অফ ম্যানস হ্যাপিনেস ইন দিস লাইফ। তার মানে আমাদের যে ন্যাচারাল ইনস্টিংক্ট এবং চাইল্ডহুডের যে প্লেজার, এইগুলি হচ্ছে আমাদের মানুষ হিসাবে সুখে থাকার একমাত্র স্ট্যান্ডার্ড। কিন্তু এই স্ট্যান্ডার্ডগুলোকে আমরা নষ্ট করছি কী দিয়ে বলো তো? এই যে ন্যাচারাল ইনস্টিংক্টটি আমরা কী দিয়ে নষ্ট করছি? আমাদের এই মডার্ন শিক্ষা দীক্ষা দিয়ে, নাকি? আমরা মানুষকে কী বানাচ্ছি? রোবট বানাচ্ছি, মানুষকে আমরা যন্ত্র বানাচ্ছি, আমরা অর্থনৈতিক মেশিন তৈরি করছি মানুষকে। এই জন্য মানুষ আজকে আর সুখী মানুষকে পাওয়া যাচ্ছে না। আগে মানুষ খুব সুখে থাকতো। আমি এখনও গ্রামে গেলে
যে সকল মানুষরা রিক্সা চালায়, চায়ের দোকানে বসে গল্প করে, আমি মনে করি এরা খুব সুখী মানুষ। বুঝতে পারছেন তো? মানে সকলের সাথে মিশে টাকা পয়সা খুব লাগবে কিনা বেশি লাগবে না এগুলো নিয়ে যেন ওদের কোনো টেনশন নাই। কিন্তু আমরা যারা শিক্ষিত আছি, তারপর হচ্ছে আমরা শহরে থাকি, কেমন জানি একটা অদ্ভুত এক টেনশন নিয়ে থাকি, সবসময় কিসের যেন একটা চিন্তা নিয়ে থাকি, সবসময় যেন আমরা কিছু একটা জিনিস নিয়ে ব্যস্ততার মধ্যে আছি, ঘুমাইয়েও যেন কেউ শান্তি পায় না, এরকম একটা ব্যাপার যেন সবসময় কাজ করে। অতএব ন্যাচারাল যে ইনস্টিংক্টগুলো মানুষের আছে, এগুলো যত বেশি নষ্ট করছি মানুষের হ্যাপিনেস তত বেশি নষ্ট হচ্ছে, তাই না? তাই এটা তার একটা বিশ্বাসের মধ্যে পড়ে, যেগুলো তিনি এই কবিতাগুলো দেখিয়েছেন, টিনটান অ্যাবি, দ্য রেইনবো, ওড টু ডিউটি, ইন্টিমেশনস অফ ইমর্টালিটি, তাই না? উই সি দিস প্লেইন টিচিং, একদম প্লেইন টিচিং আমরা এখানে পেয়েছি। 3 নম্বর হচ্ছে দ্য ট্রুথ অফ হিউম্যানিটি, দ্যাট ইজ দ্য কমন লাইফ হুইচ লেভার্স অ্যান্ড লাভস অ্যান্ড শেয়ার্স, দ্য জেনারেল হেরিটেজ অফ স্মাইল অ্যান্ড টিয়ার্স ইজ দ্য অনলি সাবজেক্ট অফ পার্মানেন্ট লিটারারি ইন্টারেস্ট। অতএব মানুষের লিটারারি ইন্টারেস্টের মধ্যে থাকবে মানুষের ভালোবাসা, ঘৃণা, কান্না, হাসি, এইগুলো মানুষের সাথে মানুষের মিল। যে কবিতাটা আমরা সবচেয়ে পেয়েছি হচ্ছে মাইকেল এবং দ্য সলিটারি রিপার। এগুলো যদি তোমরা এখনও পড়োনি, এই জন্য এখানে হয়তো বুঝতে অসুবিধা হবে। কিন্তু এগুলোতে দেখানো হয়েছে যে মানুষ যখন প্রকৃতির সান্নিধ্য থেকে দূরে চলে যায় তখন অটোমেটিক সে অমানুষ হয়ে যায়, তার ভিতরে যে হিউম্যানিটি বোধ আছে সেগুলো হারিয়ে যায়। দ্য ট্রুথ অফ হিউম্যানিটি ইজ রিলেটেড টু নেচার অ্যান্ড ন্যাচারাল ইনস্টিংক্ট অফ হিউম্যান বিং। সো হোয়াট এভার হিউম্যান বিংস গেটস ফ্রম হিজ বার্থ, ইফ ইট ইজ destroyed with the modernity, with the modern ideals, then man gets inhuman and they become unhappy and they lead a very unhappy life. হ্যাঁ, তাই বলছে এই ব্যাপারগুলো কিন্তু তিনি দেখিয়েছেন। আর একটা হচ্ছে কি, টু দিস ন্যাচারাল ফিলোসফি অফ ম্যান Wordsworth add a mystic element, the result of his own belief that in every natural object there is the reflection of the living God. এটাই তো আমরা আগেও দেখেছি নাকি? Nature is everywhere transfused and illumined by spirit. Man is also a reflection of the divine spirit, and we shall never understand the emotions roused by a flower and sunset until we learn that nature appeals through the eyes of man to his inner spirit. তার মানে এখানে মেইন তত্ত্বটা হলো কি, দেয়ার ইজ আ রিফ্লেকশন অফ দ্য লিভিং গড ইন এভরি অবজেক্ট, ইন এভরি ন্যাচারাল অবজেক্ট। যেগুলো আমরা ওর যে কয়টা কবিতা পড়েছিলাম কবির, সেগুলোতে আমরা পেয়েছি। তো এই যে ব্যাপারগুলো, এগুলো আমরা একটু আবার রিভাইজ দিব। হ্যাঁ, ওই কবিতাগুলোর কথা এখন বারবার আসবে, এগুলো নিয়ে আর কথা বলার দরকার নেই। এই হচ্ছে ব্যাপার। তাহলে তোমাদের ওয়ার্ডসওয়ার্থ পর্যন্ত, আজকে আর এর চেয়ে বেশি যাব না, ওয়ার্ডসওয়ার্থ পর্যন্ত যেটুকু পড়লাম, ওয়ার্ডসওয়ার্থের ব্যাপারটা কিন্তু সবচেয়ে বেশি এখানে প্রভাব বিস্তার করবে। তো এটা একটু ভালো করে পড়ে নিও। আর আচ্ছা, আগামী দিন দরকার হলে আমরা এগুলো একটু দেখব। তাহলে ওয়ার্ডসওয়ার্থের পুরো লাইভ পর্যন্ত আমরা একটু দেখে নিব। আর হচ্ছে কল্যাণনাথ দত্তের বইটা আছে সবার কাছে? আচ্ছা, অ্যাম্পলিফিকেশনের ডেট কয় তারিখ পর্যন্ত দিয়েছি পড়ে নেওয়ার জন্য? এগুলো যেগুলো আমি দিয়েছিলাম, স্যার 1 সপ্তাহ দিয়েছি। 1 সপ্তাহ দিয়েছি, তাই না? আর একটু পড়ে নিবা। এখানে প্রথমত 3 তারিখ পর্যন্ত দেওয়া ডেট, আচ্ছা, মানে রিভাইজ, এক্সাম নেওয়া হবে 3 তারিখ। আচ্ছা, লাইফ অ্যান্ড ফিচার্স অফ, আচ্ছা, রিভাইজ দ্য লিটারারি দিতে হলো রিভাইজ, যেটুকু পড়লাম আর কি এটুকু দেখবা। আর একটা হচ্ছে এখানে রোমান্টিসিজম ইন ইংলিশ লিটারেচার। এখানে যে রোমান্টিসিজমের যে ফিচারগুলো আছে, আমরা মোটামুটি যেগুলো পড়েছি ওর ভিতর থেকেই আসবে, ওইগুলো কথাগুলো এখানে আছে যেগুলো আমরা পড়েই ফেললাম। এটা হচ্ছে 322 থেকে 326, এগুলো জাস্ট এখন রিডিং দিবা। হ্যাঁ, 322 থেকে 326
romanticism in English literature. আচ্ছা, তাহলে এইটুকু থাকলো রিডিং দিবার শুধু এগুলো, হ্যাঁ, যেগুলো আমরা পড়লাম জাস্ট দ্রুত, যেগুলো আমি দাগিয়ে দাগিয়ে দাগাতে বলেছি বা যেগুলো আমি গুরুত্ব দিয়েছি সেগুলো একবার একটু রিভাইজ দিয়ে ফেলবা, তাহলে হবে। আচ্ছা, 26। আচ্ছা, তো তোমাদের সবার মনে হয় ইয়েগুলো দেওয়া হয়েছে, তাই না? ওই যে ব্রিফ কোশ্চেনগুলো যেগুলো কাজ দিয়েছিলাম জি স্যার। দেওয়া হয়েছে সব গ্রুপের, হ্যাঁ স্যার। না কোনো গ্রুপ এখনো বাদ আছে? কোনো গ্রুপ কি বাদ আছে এখনো, বলো তো? আচ্ছা, কোনো গ্রুপ মনে হয় বাদ নাই নাকি? আচ্ছা, তো যদি বাদ না থাকে দেখি আমি ওগুলো এক এক করে সবগুলো ব্রিফ কোশ্চেন এগুলো চেক করবো আর দেওয়ার চেষ্টা করব। আর এদিকে তোমরা একটু এগুলো রিডিং দিতে থাকো। পড়ার চাপ কিন্তু এখন একটু বেশি হবে, হ্যাঁ, কারণ ব্রিফ কোশ্চেনগুলো যখন আমাদের পোয়েট্রি সবগুলো হয়ে যাবে তখন আমরা একটা একটা করে পোয়েট্রির ধরবো, আর দুটা দুটা করে যখন শেষ হবে যদি ব্রিফ হয়ে যাবে, শর্টগুলো তোমাদের দায়িত্বে দিয়ে দিব, আর ব্রডগুলো আমি যেগুলো দিচ্ছি তার সাথে কিছু আরও থাকবে যেগুলো দিয়ে একবারে এক একটা করে রাইটার ধরবো আর রিভাইজ করবো। এদিকে আমরা হিস্ট্রি পড়তে থাকবো আর ওদিকে আমাদের ওগুলো রিভাইজ চলবে, ঠিক আছে? এভাবে কিন্তু আমাদেরকে আগাতে হবে এখন। তো ওর জন্য আমি কিছু করে দিব, ভাগ করে দিব যে কোনটা কত সপ্তাহ লাগবে, সেই হিসেবে আমরা একটা অগ্রিম অ্যাডভান্স একটা করে ফেলবো, তালিকা তৈরি করে ওইভাবে আমরা গিয়ে রিভিশনে যাবো। ওইগুলোতে ওগুলো রিভাইজ চলবে আর এগুলো আমাদের হিস্ট্রি পড়া চলবে। এই চাপটা কিন্তু নিতে পারতে হবে, শেষ মুহূর্তের চাপ, কারণ এই সময়ে মেইন পড়াশোনা শুরু। যেহেতু এতদিন আমরা রিভাইজ করেছি, এখন আমাদের মাথার ভিতরে তথ্য গজগজ করতেছে মনে হয়, এখন শুধু এগুলো মাথায় নিতে হবে আর ফাইনাল প্রিপারেশনের দিকে আগাতে হবে। হ্যাঁ, তেমনি পড়াশোনা কেমন চলছে? কোনো সমস্যা থাকলে একটু শেয়ার করো দেখি, বিশেষ কারো যদি বিশেষ কথা থাকে। আছে এরকম সমস্যা কারো? আনিকা হাকিম, জি স্যার। কি অবস্থা বলো? সবাই স্যার মনে হচ্ছে তো খুব ক্লান্ত, চলতেছে স্যার। সব মনে হচ্ছে না খুব ক্লান্ত নাকি? না স্যার, ক্লান্ত না আসলে, মানে পড়াগুলা চলছে আপনি যেভাবে দিচ্ছেন, হুম ট্রাই করতেছি স্যার, হুম কিন্তু আমি একটু অসুস্থ তো হুম হুম তো হুম। সেই জন্য আর কি রেগুলার হয়ে উঠতেছে না, তবুও করতেছি স্যার। আচ্ছা আচ্ছা, না যেগুলো দিব সেগুলো একদম ধারাবাহিকভাবে করবা, দেখবে যে গুছিয়ে এসে একসময় গুছিয়ে এসে যাবে। হ্যাঁ, গোছানো একটা, জি ধরো স্যার। ব্রিফগুলো তোমাদের রেডি হয়ে থাকলো পোয়েট্রির, তাই না? এরপর দেখাচ্ছে আমি দুটা দুটা করে কবি ধরবো, ওটা করে শেষ করব, এরকম করে দুটা করে ড্রামার রাইটার ধরবো, শেষ করব, এভাবে করে দেখাচ্ছে একবারে ফাইনাল চলবে কিন্তু। ঠিক আছে, এটা করে টেস্ট নিব, যেমন করে আমি ফার্স্ট ইয়ারে নিয়েছি, এবার তোমাদেরকে সেই ইয়ার মধ্যে ফেলবো আর কি। হ্যাঁ, যে সপ্তাহভিত্তিক একটা করে রিভিশনের থাকবে এবং সেই হিসাবে টেস্ট থাকবে। হ্যাঁ, এই জন্য শুধু হিস্ট্রির ব্যাপারটা চলমান থাকবে, কারণ আমরা হিস্ট্রির এটাকে শেষ করে রিভাইজে যখন আসবো তখন দেখাচ্ছে আরও একটু ভালো লাগবে এবং আমাদের প্রিপারেশনটা আর একটু কমপ্লিটনেসে চলে আসবে। কারণ হিস্ট্রির সাথে একটা কিছুটা হলো কানেক্টেড আছে, এই কানেকশনটাকে শেষ না করে উত্তর করতে গেলে দেখাচ্ছে এমনি আমাদের বইয়ের যে লেখাগুলো বা আমি যে লেখাগুলো দিব অনেকটা বুঝতে অসুবিধা হবে। এই জন্য বিশেষ করে ইন্ট্রোডাকশন, কনক্লুশন বা বডির ভিতরে কিছু কিছু কথা আসবে, কম্পারেটিভ স্টাডি আসবে, যেগুলো বুঝতে অসুবিধা হবে, যেগুলো অন্তত অন্য বিষয়ের ক্ষেত্রে নেই, তাই না? ওয়ার্ডসওয়ার্থ যখন পড়ছি তখন ওয়ার্ডসওয়ার্থই পড়ছি, যখন আমরা ওদিকে কি বলবো শেক্সপিয়ারের ড্রামা পড়ছি তখন অ্যাজ ইউ লাইক ইটই পড়ছি, তখন কি আমার অন্যের সাথে কম্পেয়ার করার প্রয়োজন হচ্ছে বলো তো? কম্পেয়ার করা, শেলি পড়ছি তো শেলি পড়ছি, কিডস পড়ছি তো কিডস পড়ছি, কিন্তু যখন তুমি হিস্ট্রি পড়বা তখন কিন্তু একটা কম্পারেটিভ স্টাডি আসবে অনেক সময়। হ্যাঁ, কোশ্চেন আনসারগুলোতে যেগুলো একটু পড়ে না নিলে ওইগুলো দেখাচ্ছে তখন সমস্যা হয়ে যাবে বুঝতে।
দেখা যাচ্ছে তুমি যখন মানে এলিজাবেথ পড়ছো তখন রোমান্টিক কথা চলে আসছে, ভিক্টোরিয়ান কথা চলে আসছে, যখন ভিক্টোরিয়া পড়ছো তখন এই জন্য রোমান্টিক কথা চলে। বিষয়বস্তুগুলা হ্যাঁ হিস্ট্রির আগে বুঝতে হ্যাঁ হবে, তারপরে তারপরে ওটাকে আমাদের সেকেন্ড টাইমের প্রিপারেশনটা একদম যখন আসবে তখন তুমি আরও বেশি মোটামুটি ভালো লাগবে এবং ক্লিয়ার হবে। এই জন্য প্রথম দিকে একটু এই যে এখন তোমাদের উপস্থিতির পরিমাণটা খুবই কম থাকবে, জানি না এরা পরবর্তীতে দেখে না কি বুঝে, আমি কিছুই বুঝি না। এত অধৈর্য হলে কি যে সমস্যা সেটা তাদের ব্যাপারটা তারা বুঝে নিক, আমি আর এখন বর্তমানে কিচ্ছু বলবো না। আমি ধরে নিব যে 20-25 জন আমার আর থাকবে, একদম যারা কোনোরকম আমার চাপ ছাড়াই, মানে প্রেমের স্বাধীনতা কোথায় জানো? তুমি যখন মনে করো যে আমি আমার দ্বিতীয় মানুষকে ছেড়ে দিলাম, উন্মুক্ত করে দিলাম, এর ভিতর যে যে তোমাকে সে ভালোবাসে তাহলে সেটা হচ্ছে অরিজিনাল। আর যদি চাপাচাপি করে রাখতে চাও তাহলে কি সে অরিজিনাল হবে বলো তো? না স্যার। হ্যাঁ, তো এই জন্য উন্মুক্ত করে দিয়েছি তোমাদের, দেখি কয়জন মুক্তভাবে থাকে এখানে। আচ্ছা, তো ওগুলো নিয়ে আর নিশাত কিছু বলতে চাচ্ছ? হাত তুলেছে মনে হচ্ছে। স্যার আমাদের যে শীতল ঘোষের বই